আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে স্বাগতম। বিজ্ঞান ও প্রযুক্তির লেকচার 12। মেবি এটা হচ্ছে লাস্ট ক্লাস। তো আমার স্লাইডটা যদি ক্লিয়ার থাকে এবং সাউন্ড ওকে থাকলে একটু রেসপন্স করি সবাই। ঠিক আছে, থ্যাংক ইউ। যারা সালাম বা আদাব দিয়েছেন তাদেরকেও ওয়ালাইকুম আসসালাম এবং আদাব। তো আমরা অনেকগুলো ক্লাস করতে করতে শেষ পর্যন্ত 12 নম্বর লেকচারে আজকে উপস্থিত হয়েছি, এবং সবসময় বলা হয় হচ্ছে প্রথম ক্লাসটা থাকে হচ্ছে একটু ইন্ট্রোডাক্টরি বা ইজি, এবং শেষটাও হয় একটু নর্মালি ইজি টপিক দিয়ে। তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম না, আজকে হচ্ছে একদমই ইজি জিনিসপত্র। ক্লাস হবে আজকে খুব বেশি হলে 1 ঘন্টা। এরপর আপনাদের সাথে কথাবার্তা বলবো আর কি, ঠিক আছে? আচ্ছা, যেটা বলছিলাম, তো অলরেডি আপনারা জেনে গেছেন যে 45তম বিসিএস লিখিত পরীক্ষা 27 নভেম্বর অনুষ্ঠিত হবে, 27 নভেম্বর থেকে আর কি, এরকম একটা প্রজ্ঞাপন দিয়েছে পিএসসি থেকে। তো যেহেতু আজকে হচ্ছে আপনার 21শে সেপ্টেম্বর, তো আপনার প্রায় 2 মাস 5 দিন ধরে, 5 দিন বাদ দিয়ে দিলাম, ধরলাম 2 মাস আছে। সেই 2 মাস হচ্ছে আপনার জন্য খুবই ক্রুশাল এখন, যেহেতু আপনি মোটামুটি একবার সিলেবাস আমাদের সাথে কমপ্লিট করেছেন। প্রায় বলছি এই জন্য যে আমরা জানি যে প্রতিদিনের লেকচার প্রতিদিন আসলে কমপ্লিট করাটা একটু কঠিন হয়ে যায়। তো কিছু অবশ্যই বাকি আছে আপনাদের, কোনো কোনো হয়তো ক্লাসটা বা কোনো কোনো লেকচার হয়তো আপনার পুরো কমপ্লিট না করে আপনি পরীক্ষা দিয়েছেন, এরকম প্রত্যেকেরই গ্যাপ পড়বে, এটা সবসময় হওয়ার কথা। তো এখন সময় হচ্ছে ওই অংশগুলোকে রিকভার করার জন্য। তো আপনারা 2 মাসের মতো সময় পাচ্ছেন। আমাদের পরে আরো যেগুলো আছে এগুলো তো আমাদের উত্তরণ থেকে জানতেই পারবেন, আমাদের পরীক্ষা বা যা যা আছে। এই 2 মাস হচ্ছে আপনার জন্য জাস্ট রিভিশন রিভিশন রিভিশন, যেখানে যেখানে গ্যাপ সেগুলো কমপ্লিট করা, এবং যেগুলো পড়েছেন এই পর্যন্ত ভালো করে সেগুলোকে আবার একটু জাস্ট চোখ বুলিয়ে নেওয়া মাঝে মধ্যে, যেন ওগুলো আপনার ব্রেন থেকে আউট না হয়ে যায়। তো বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপারে একটু বলি, সেটা হচ্ছে বিজ্ঞানের টপিক গুলা নর্মালি থাকে হচ্ছে এরকম যে আপনি বুঝে নিতে পারলে এটা হয়তো পরীক্ষার আগ পর্যন্ত অনেকগুলো টপিক আছে যেগুলো দেখার দরকার হয় না। ঠিক আছে, আবার কিছু কিছু জিনিস আছে হচ্ছে আপনি হয়তো একবার দেখছেন, বাট ওটা যদি মানে উইদিন 15 ডেজ বা 20 ডেজ বা 1 মাসের মধ্যে একবার একটু না চোখ বুলান, ওটা আপনি ভুলে যাবেন, তখন নতুন করে আবার পড়তে হয়। তো এই জন্য হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি অংশটাকে আমি বলবো মাঝে মধ্যেই মানে ডেইলি কিছু অংশ এখান থেকে একটু পড়া ভালো। আগামী 2 মাসে এরকম ভাবেই আপনি মোটামুটি একটা পড়ার স্ট্র্যাটেজি তৈরি করে রাখেন, যে যে সাবজেক্টই পড়েন না কেন, ম্যাথ আর বিজ্ঞান এই দুইটা অংশ প্রতিদিন হাফ 1 আওয়ার করে হলেও আপনাকে একটু রিভাইজ দিতে হবে বা দেখতে হবে, এটা দরকার হয়। আর আমাদের সাথে এতদিন আপনারা পরীক্ষার মধ্যে ছিলেন, ডেইলি এক্সাম ছিল, উইকলি এক্সাম ছিল, তো এই এক্সাম গুলো দেওয়ার মাধ্যমে আপনার লেখার একটা চর্চা ছিল। তো কোনো কারণে যদি এরকম হয় এরপরে আহ, শেষ হয়ে যাওয়ার পরে হয়তো লেখার চর্চা বন্ধ হয়ে যেতে পারে, অনেকেই হয়তো পরীক্ষা না থাকলে লেখেন না বাসায়, সারাদিন শুধু পড়ার মধ্যেই থাকেন। তাই আমি এক্ষেত্রে বলবো যে এই কাজটা করবেন না। পরীক্ষা থাকুক বা না থাকুক, ডেইলি হাফ 1 আওয়ার বা 1 ঘন্টা লেখার চেষ্টা করবেন। কি লিখবেন কি না লিখবেন আমি জানি না, আপনারও জানার দরকার নাই, বাট লিখবেন। মনে করেন কিছু একটা পড়ছেন, ওইটাই লেখা শুরু করেন, এবং অবশ্যই ফাস্ট লেখা শুরু করবেন, লেখার প্র্যাকটিসটা যেন থাকে। ইভেন পরীক্ষার দিন সকালেও কিন্তু আমি 10-15 মিনিট লিখে তারপর পরীক্ষার হলে গিয়েছিলাম, ঠিক আছে? আমার যদি এক্সপিরিয়েন্সটা বলতে বলতে চাই, এটার কিছুই না, আপনার সকালে ঘুম থেকে উঠেও হাতটা চালু রাখার দরকার আছে। ইভেন গত আগের দিন রাতে ঘুমাতে যাওয়ার আগেও অ্যাটলিস্ট আমি 15-20 মিনিট বা আধা ঘন্টা লিখে তারপর ঘুমাতে গেছি। তো এখন কথা হচ্ছে ভাই, আগের দিন পরীক্ষার রাতে আপনি পড়বেন, আপনি আবার লিখতে গেছেন কেন? আমার কথা কথা হচ্ছে যা পড়ার ভাই পড়ে ফেলছেন। তো আপনি যদি ঠিক মতো লিখে না আসতে পারেন, তাইলে যতই পড়ার না কেন আলটিমেটলি লাভ নাই। তো বিজ্ঞান আর প্রযুক্তি অংশটা হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে প্রতিবার নাম্বার ছেড়ে আসে, 3-4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এরকম করে ছেড়ে আসে, অনেকে বেশিও ছাড়ে। তো এই নাম্বার ছাড়া যাবে না ভাই, আপনার যদি কোনো রকমের একটা 4 মার্ক বা 2 মার্কের প্রশ্ন ছেড়ে আসেন, আপনি 1 বা 1.5 কমে গেলেন। এই 1 বা 1.5 কমে যাওয়া কিন্তু খুব একটা সুখকর কিছু না। ঠিক আছে, 1 বা 1.5-এর জন্য অনেক কিছু মিস হয়ে যেতে পারে। তো এই হচ্ছে কিছু কথা বললাম, শেষের দিকে আপনাদের সাথে আরেকটু আলোচনা করব, কথা বলবো মানে পুরা বিজ্ঞান বা প্রযুক্তি নিয়ে যত কনফিউশন স্ট্র্যাটেজি বা সামনের দিনগুলোতে কিভাবে পড়বো সেগুলো নিয়ে কথা হবে। তো আজকের টপিকটা হচ্ছে তথ্য প্রযুক্তি বা ইনফরমেশন টেকনোলজি। তো আপনাদের প্রিলিমিনারিতে একটা পার্ট ছিল হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি, সেখানে কম্পিউটার টেকনোলজি ছিল 10 নাম্বার, আর ইনফরমেশন টেকনোলজি ছিল 5 নাম্বার। তো ইনফরমেশন টেকনোলজির যে সিলেবাসটা ছিল, আমি আপনাকে বলি একদম 90% সেম সিলেবাস হচ্ছে আপনি এখানে পাবেন। তো এই জন্যই বলছি আজকের ক্লাসটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট ক্লাস, এবং এখান থেকে কেউই হচ্ছে প্রশ্ন ছাড়ে না, এখান থেকে যে প্রশ্ন আসে সবাই অ্যান্সার করতে পারে। মানে খুবই সবার জন্য একটা বোনাস পয়েন্টের জায়গা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। তো কি আছে ইনফরমেশন টেকনোলজিতে যার কারণে এত ইজি হবে ব্যাপারটা, বা সেম সিলেবাস কেন?
আচ্ছা, ইনফরমেশন টেকনোলজিতে আমি স্লাইডে যাব, বা স্লাইডে যাওয়ার আগে আমি একটু আলোচনা করি যে ইনফরমেশন টেকনোলজি বলতে আমরা কি বুঝি। ইনফরমেশন টেকনোলজির মধ্যে হচ্ছে মেইন যে এলিমেন্টটা থাকে সেটা হচ্ছে একটা কমিউনিকেশন। আপনি একটা কমিউনিকেশন কিভাবে করবেন সেটা হচ্ছে আপনি কিন্তু ডিফাইন করতে পারেন যে আমি এ প্রান্ত থেকে বা বি প্রান্তে কোনো একটা ইনফরমেশন পাঠাবো। তো সেটা যাওয়ার জন্য অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো মিডিয়াম বা আপনার মাধ্যম দিয়ে চলে যায়। তো এই জিনিসগুলোই হচ্ছে আপনার আজকের স্লাইডে আছে। তো আসেন আমরা একটা ব্লক ডায়াগ্রাম তৈরি করতে পারি কিনা দেখি। তো এই ব্লক ডায়াগ্রাম আপনি কোনো বইতে পাবেন না, এটা আমি নিজের মতো করে সুবিধা করে তৈরি করে নিয়েছি, তো একটু খেয়াল রাখবেন। আজকের পুরো ক্লাসটা একটা স্লাইডে নিয়ে আসতেছি আমি, হ্যাঁ। মনে করেন আপনি এ প্রান্ত থেকে একটা কোনো ইনফরমেশন পাঠাবেন বা ডেটা পাঠাবেন, যেটাই হোক না কেন। মনে করলাম আপনি এ প্রান্তে একটা ডেটা ইনপুট দিলেন, আপনি পাঠাবেন হচ্ছে সাপোজ বি প্রান্তে। তো বি প্রান্তে ডেটা রিসিভ করার জন্য একজন আছে, যেই থাকুক আমার দরকার নাই। তো এই প্রান্তে আপনি ডেটা দিলেন, বাট ডেটা তো আসলে পরিপূর্ণভাবে কোনো তথ্য আমাকে দিতে পারবে না, তাই না? ডেটা এবং ইনফরমেশনের পার্থক্য তো, বা ডেটা বা ইনফরমেশন কাকে বলে পৃথিবীতে আমরা পড়েছিলাম যে ডেটা হচ্ছে একটা র্যান্ডম কিছু, মানে খণ্ড বিখণ্ডিত কিছু জিনিসপত্র বা র ম্যাটেরিয়ালস টাইপের। আর সেটাকে যদি প্রসেস করে আমি কোনো একটা স্পেসিফিক বা স্ট্রাকচারাল কোনো ওয়েতে বিন্যস্ত করতে পারি, যেটা আমাকে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রদান করবে, তাকেই আমরা ইনফরমেশন বলতাম। তো আপনাকে নিশ্চয়ই এটার জন্য একটা এখানে প্রসেসর লাগবে। তো ধরলাম আমার এখানে একটা প্রসেসর আছে, যেটাকে প্রসেস করে ইনফরমেশন বানিয়ে দিবে। তো আমাকে ইনফো বানিয়ে দেওয়া হলো। তো ইনফরমেশনটা আপনি এ থেকে বিতে পাঠাবেন, এমনি এমনি তো যাবে না। এটার জন্য তো আপনাকে একটা ট্রান্সমিটার লাগবে, যেটাকে আমি এরকম একটা সাইন দিয়ে প্রকাশ করতে পারি। ট্রান্সমিটারকে নর্মালি হচ্ছে আপনার এরকম সাইন দিয়ে প্রকাশ করা হয়, অ্যান্টেনা বা ট্রান্সমিটার। তো ট্রান্সমিটার কি করলো, সেটাকে পাঠিয়ে দিতে পারে। তো আমি এরকম একটা সাইন দিয়ে বা অ্যারো দিয়ে কি বুঝালাম একটু পরে বলতেছি। তো এটা হচ্ছে আমার ট্রান্সমিটার, সংক্ষেপে টিএক্স। টিএক্স দিয়ে প্রকাশ করা হয়। তো ট্রান্সমিটার যখন ডেটা পাঠায় এ থেকে বি তে, এটা দুইটা ওয়েতে পাঠাতে পারে, তাই না? একটা হচ্ছে আপনার যদি এ এবং বি এর মধ্যে কোনো তারযুক্ত সম্পর্ক থাকে, অথবা কোনো তার নাই। সো এই তারযুক্ত সম্পর্কটাকে আমি ওয়্যার্ড বলতে পারি। আর এই যে অ্যারো দিয়ে প্রকাশ করেছি সেটা হচ্ছে আপনার ওয়্যারলেস। এখন দেখি এই ওয়্যার্ড যে মিডিয়ামটা আমি বলছি, সেই তারযুক্ত মিডিয়ামের মধ্যে আমরা বিভিন্ন রকমের তার ব্যবহার করি কিন্তু। যেমন কেউ কেউ হচ্ছে খুব পছন্দের একটা কেবল আছে যেটাকে কোএক্সিয়াল কেবল বলি। কেউ বলে এটাকে হচ্ছে আপনার টুইস্টেড পেয়ার কেবল। আপনারা একটু শুনতেছেন তো সবাই? মনে পড়তেছে প্রিলিমিনারিতে পড়েছিলাম কিনা? একটু রেসপন্স করি তাইলে। টুইস্টেড পেয়ার কেবলের পরে হচ্ছে আপনার অপটিক্যাল ফাইবার আছে, তাই না? আরেকটা আছে কি যেন, আমি নামটা খেয়াল নাই, স্লাইডে আছে। যাই হোক, আমি তো সব মুখস্থ করে রাখি নাই। আমি হচ্ছে আমার যেগুলো মনে আছে ওগুলোই বলে যাচ্ছি। তো এই হচ্ছে আপনার মোটামুটি তারযুক্ত মিডিয়াম, কোএক্সিয়াল টুইস্টেড পেয়ার, অপটিক্যাল কেবল। আরেকটা আছে টেলিফোন কেবল, সরি, টেলিফোন কেবলও আছে। তো এই হচ্ছে আপনার তারযুক্ত মাধ্যম। এখন যদি তারবিহীন মাধ্যমের কথা বলি, তারবিহীন মাধ্যমের মধ্যে আপনার কয়েক রকমের পড়ে। যেমন কেউ কেউ হচ্ছে আপনার মাইক্রোওয়েভ দিয়ে পাঠায়, কেউ হচ্ছে আবার আপনার ইনফ্রারেড রে দিয়ে পাঠায়, ঠিক আছে? এরকম বিভিন্ন রকম আপনার তরঙ্গ আছে, যেগুলো হচ্ছে আপনার ওয়্যারলেস মিডিয়াম। তো এখন কথা হচ্ছে এগুলোর মধ্যে আপনার বেশ কিছু স্ট্যান্ডার্ডও ফলো করা হয়। যেমন কিছু স্ট্যান্ডার্ড ছিল এরকম, কাছাকাছি দূরত্বের জন্য আমি হয়তো ব্লুটুথ ইউজ করতাম, একটু দূরের দূরত্বের জন্য আমি হয়তো আপনার ওয়াইফাই ইউজ করতাম, তাই না? তারপরে আরো বেশি দূরত্বের জন্য কেউ কেউ হয়তো ওয়াইম্যাক্স ইউজ করতাম। তারপরে 4Gর জন্য আমি হয়তো লং টার্ম রিভলিউশন বা এলটিই ইউজ করতাম। এরকম কিছু ভার্সন ছিল, এগুলো কিন্তু আমরা পড়েছি। ওকে, এটা গেল একটা আমার ওয়্যারলেস মিডিয়ামের মাধ্যম। এখন কথা হচ্ছে বি প্রান্তে ডেটা গেল। তো বি প্রান্তে ডেটাটা মানে ইনফরমেশনটা গেল। তো এই বি প্রান্তে ডেটাটা রিসিভ করার জন্য আমার কিন্তু একটা রিসিভার লাগবে, যেটাকে আর এক্স দিয়ে প্রকাশ করা হয়। তারের জন্য এভাবে তারের মাধ্যমে যুক্ত হবে, আর ওয়্যারলেস হলে এই অ্যান্টেনায় এসে বাধাপ্রাপ্ত হবে, অ্যান্টেনা সেটাকে রিসিভ করবে। তো রিসিভ করার পর সে হচ্ছে সুন্দর করে ইনফরমেশনটা তার প্রাপককে পাঠিয়ে দিবে। এখন কথা হচ্ছে আমি যে এই ডেটাটা ট্রান্সফার করলাম, সেই ডেটা ট্রান্সফারের জন্য কিছু ব্যাপার আছে। একটা বলা হচ্ছে ডেটা ট্রান্সফার মোড, আর একটা কে বলা হচ্ছে ডেটা ট্রান্সফার মিডিয়াম। তো আমরা মিডিয়াম নিয়ে আলোচনা করেছি, ওয়্যার এবং ওয়্যারলেস, তো মোড নিয়ে আলোচনা করি নাই। ডেটা ট্রান্সফার কিন্তু বিভিন্ন রকম হতে পারে। এরকম হতে পারে যে আমি শুধুমাত্র একজন ব্যক্তিকে ডেটা পাঠাচ্ছি, সো সেটাকে আমি বলবো হচ্ছে ইউনিকাস্ট।
আবার কেউ 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 হয়তো বলবে যে না, আমি একজনকে পাঠাবো না, আমি এটা সবার জন্য পাঠিয়ে দিব, সেটাকে আমি আবার ব্রডকাস্ট বলছি। আবার যদি বলি না, অনেককেই পাঠাবো কিন্তু আমার কিছু স্পেসিফিক পছন্দের মানুষকে আমি পাঠাতে চাই, যেমন গ্রুপ কল, ফেসবুকের হিডেন কোনো গ্রুপ, বা হচ্ছে এই যে আমাদের এই যে জুমে আমরা ক্লাসটা করছি, এটাও কিন্তু একটা আপনার মাল্টিকাস্টের মতো, যে এখানে কিছু স্পেসিফিক যাদেরকে অ্যাক্সেস দেওয়া আছে, অর্থাৎ যারা যাদের কাছে অ্যাক্সেস কন্ট্রোলটা আছে তারাই এটাতে যুক্ত হতে পারছে। তো এটা হচ্ছে আপনার মাল্টিকাস্ট। আবার আরেকটা আছে যেটাকে বলা হয়েছে জিওকাস্ট। জিওকাস্টটা হচ্ছে কোনো ওয়েদার বা স্পেসিফিক জিওগ্রাফির জন্য আমার যদি কোনো ইনফরমেশন শেয়ার করি, সেটাকে জিওকাস্ট বলা হচ্ছে। তো এই ইউনিকাস্ট মোডটাকে আবার কয়েকটা ভার্সনে ভাগ করা হয়েছিল। যদি ওয়ান টু ওয়ান হয় সেক্ষেত্রে আমরা বেশ কয়েকটা ভার্সন ছিল। একটা হচ্ছে সিমপ্লেক্স, শুধুমাত্র এ থেকে বিতে যাবে, ওয়ান ওয়ে কমিউনিকেশন। কেউ কেউ বলতো হচ্ছে আরেকটা মাধ্যম ছিল এরকম হাফ ডুপ্লেক্স, যেটা হচ্ছে দুই প্রান্তেই যাবে বাট অ্যাট এ টাইমস যাবে না, একজন পাঠালে আরেকজন ওয়েট করবে, সে রিসিভ করার পর দেন আবার পাঠাবে। আরেকটা মাধ্যম ছিল হচ্ছে আপনার ফুল ডুপ্লেক্স, যেটাতে হচ্ছে সাইমultaneously আপনি বোথ এন্ড থেকে কথাবার্তা বলতে পারবেন, ইনফরমেশন শেয়ার করতে পারবেন। এখন আসি, ডেটার ক্ষুদ্রতম এককটা কি? কেউ কি আমাকে একটু বলতে পারবেন? স্মলেস্ট ইউনিট অফ ডেটা বা ইনফরমেশন। ওকে, অনেকেই বলে ফেলছেন বিট। হ্যাঁ, বিট বলেই বলি। তো এই বিট যে আমি ট্রান্সফার করছি, সেই বিট ট্রান্সফারের কিছু আবার আপনার উপায় ছিল, ওয়ে অফ ট্রান্সফরমেশন। তো এটার মধ্যে দুই রকম ছিল। যতদূর মনে পড়ে হচ্ছে আপনার সিরিয়াল ডেটা ট্রান্সমিশন, আর একটা ছিল প্যারালাল। প্যারালাল মানে হচ্ছে একই সাথে অনেকগুলা কেবল দিয়ে বা অনেকগুলা ট্রান্সমিশন লাইন দিয়ে ইনফরমেশন যাবে প্যারালালি। আর সিরিয়াল হচ্ছে একটা মাত্র ট্রান্সমিশন লাইন থাকবে, বিটগুলা একটার পর একটা সিরিয়ালি যাবে, এরকম ছিল। আবার সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটাকে আবার তিনটা ভাগে ভাগ করা হয়েছিল, দেখি আমাদের মনে পড়ে কিনা। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, যেখানে হচ্ছে একটার পর একটা ধীরে ধীরে যাবে এবং প্রতিটা বিটের মধ্যে গ্যাপগুলো সমান হবে না, বিভিন্ন রকমের গ্যাপ হতে পারে। একটা বিট পাঠানোর হয়তো আমি 10 সেকেন্ড পর আরেকটা বিট পাঠালাম, আবার পরের বিটটা আমি মাত্র 2 সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিলাম, এরকম এটাকে বলে অ্যাসিনক্রোনাস। আর একটা ছিল হচ্ছে সিনক্রোনাস। সিনক্রোনাসটা ছিল হচ্ছে এরকম যে আপনি অনেকগুলা বিটকে একত্রিত করে একটা ক্যারেক্টার ডেভেলপ করবেন বা একটা স্টোরেজ ডিভাইসে সেই ক্যারেক্টার গুলাকে স্টোর করবেন। করার পর ওই যে স্টোরেজ ডিভাইসে যে প্যাকেটটা আপনি সেভ করলেন বা স্টোর করলেন, সেই প্যাকেটটাকে একবারে পাঠিয়ে দিলেন, যেখানে হয়তো অনেকগুলো ক্যারেক্টার হতে পারে, অনেকগুলো বিট হতে পারে। ঠিক আছে, এটাকে বলে সিনক্রোনাস ট্রান্সমিশন। আর একটা ছিল হচ্ছে আপনার আইসোক্রোনাস। আইসোক্রোনাস ট্রান্সমিশনটা ছিল হচ্ছে আপনার অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের সামেশন, দুইটাকে ইউজ করে যদি করা হয় সেটাকে আইসোক্রোনাস বলা হতো। ওকে, এই পর্যন্ত যা যা বললাম, কেউ কোনো কিছু আননোন কিনা দেখেন তো, একটু মিলিয়ে নেই আমরা। সুদীপ্ত ভাই, ক্লাস শেষ হয় নাই, আপনারা একটু বলেন এই পর্যন্ত সবকিছু পরিচিত কিনা আপনাদের। আচ্ছা, ভেরি গুড। আসেন, আমাদের এখন অনেক কিছু বাকি আছে, ওগুলো বলে নিই, তারপর স্লাইড রিভিউতে যাব। আচ্ছা, এইটা গেল হচ্ছে আমার ডেটা ট্রান্সমিশনের ওয়ে, কিভাবে আমরা ডেটাগুলো পাঠাচ্ছি। তো কথা হচ্ছে, একটা স্লাইডে কিন্তু আমরা অনেক কিছু নিয়ে আসছি। তো এবার বলি, ডেটা যে আমরা পাঠাচ্ছি, ডেটা পাঠানোর মাধ্যমে এই যে এ থেকে বি প্রান্তে আমি ডেটা পাঠাচ্ছি, তার মাধ্যমে কিন্তু আমি একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করতেছি, তাই না? তো নেটওয়ার্ক এস্টাবলিশ করার মাধ্যমে আমি হচ্ছে একটা বিভিন্ন রকম নেটওয়ার্ক তৈরি করতে পারি, এবং সেই নেটওয়ার্ক তৈরির আবার কয়েকটা প্রকারভেদ ছিল, যেটাকে নেটওয়ার্কিং বলা হতো। তো নেটওয়ার্কিং এর মধ্যে ক্ষুদ্র এরিয়ার জন্য আমরা বলতাম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। একটু বড়সড় এরিয়ার জন্য, বড়সড় বলতে একটা লোকাল কোনো কমিউনিটি বা হয়তো ওয়ান টু ওয়ান কমিউনিকেশনের জন্য, বা একটা ফিক্সড কোনো এরিয়ার মধ্যে যদি আমরা চিন্তা করতাম তাহলে বলতাম লোকাল এরিয়া নেটওয়ার্ক। তার থেকে যদি আমরা একটু বড় পরিসরে একটা মেট্রোপলিটন বা একটা বড় সিটির কথা চিন্তা করতাম, আমরা বলতাম মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপরে যদি আমরা আরেকটু বড়সড় কিছু চিন্তা করতাম, সেক্ষেত্রে বলতাম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, তাই না? আবার আরেকটা ছোট্ট নেটওয়ার্কের মধ্যে ছিল যেটাকে বলা হতো ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা ক্যান। এটা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি প্রতিষ্ঠান, কোনো অর্গানাইজেশন, প্রাইভেট কোনো কমিউনিটি, যারা নিজেদের এলাকার জন্য স্পেসিফিক একটা নেটওয়ার্কিং সিস্টেম রেখে দিত, শুধুমাত্র ওই অংশটুকুর জন্য বা ওই এরিয়ার জন্যই এটা আপনার এস্টাবলিশ করা থাকে। যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই, বুয়েটে এরকম সব জায়গায় ওয়াইফাই এখন মনে হয় হলগুলোতে করা হয়েছে, হলের এরিয়াতে গেলে আপনি ওয়াইফাইটা পাবেন। এরপরে মনে করেন আপনার যতগুলা বড় বড় 5 স্টার হোটেল আছে বা একটু ভালো হোটেল আছে ঢাকা শহরে, ইন্টারকন্টিনেন্টাল, সোনারগাঁ, রেডিসন ব্লু, প্যান প্যাসিফিক, যেগুলোই আছে না কেন, তাদের কিন্তু একটা স্পেসিফিক আপনার এরিয়া নেটওয়ার্ক আছে, যে ওই এরিয়াতে আপনি নেটওয়ার্কটা এস্টাবলিশ করতে পারবেন। যেমন আমি হচ্ছে প্যান প্যাসিফিকের সামনে দিয়ে রোজ হচ্ছে অফিসে যাই, যেহেতু মিরপুরে থাকি, মিরপুর থেকে আমার সেগুনবাগিচা যাওয়ার জন্য প্যান প্যাসিফিকের পাশ দিয়ে যেতে হয়, সোনারগাঁর পাশে।
তো প্রতিবার যাওয়ার সময় ওখানে আমার ওয়াইফাইটা কানেক্ট হয়ে যায়, বিকজ আমি বেশ কয়েকবার যেহেতু ভিতরে গিয়েছি, আমার ওখানে ওয়াইফাইটা কানেক্টেড করেছিলাম, আমার সেই নেটওয়ার্কটা এখনো রিমুভ করা হয়নি, এই জন্য কানেক্ট হয়ে যায়। তো ব্যাপারটা হচ্ছে ওই এরিয়ার জন্যই কিন্তু এটা হবে, মানে ওই আশেপাশের কাছাকাছি থাকলে, বাকি সময় কিন্তু হবে না। তো এটা ছিল ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এবার বলি, এই যে নেটওয়ার্কিংটা আপনি স্ট্যাবলিশ করছেন, সেই নেটওয়ার্ক স্ট্যাবলিশ করার জন্য কিছু আপনাকে প্রোটোকল মেনে চলতে হতো, যে কোন প্রোটোকল মেনে আপনি এই নেটওয়ার্কটা স্ট্যাবলিশ করবেন বা ইন্টারনেটটা স্ট্যাবলিশ করবেন, যেটাকে বলা হতো প্রোটোকল। যেমন হচ্ছে আপনার টিসিপি আইপি প্রোটোকল ছিল, তারপরে হচ্ছে আপনার সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল ছিল, এরকম বিভিন্ন রকম প্রোটোকল ছিল। তারপরে ওএসআই মডেল ছিল, সেই মডেলগুলো আমরা ইউজ করতাম, প্রিলিমিনারিতে দেখেছিলাম। এখানেও আপনাকে দেখতে হবে। এবার আসি, নেটওয়ার্কিং যে আপনি স্ট্যাবলিশ করছেন তার কিছু টপোলজি আছে। টপোলজিগুলো কি কি ছিল? যেমন শুরুতেই আমরা পড়েছিলাম হচ্ছে বাস টপোলজি, তারপর হচ্ছে আপনার ট্রি টপোলজি, তারপর হচ্ছে আপনার রিং টপোলজি, মেশ টপোলজি, হাইব্রিড টপোলজি, এরকম মনে হয় আরো কয়েকটা আছে। সেই টপোলজি গুলো কিন্তু আমরা পড়েছিলাম যে কিভাবে আপনার একটার সাথে একটা কম্পিউটার কানেক্ট করতে হয়, ঠিক আছে? তো এই টপোলজি গুলা আবার ডেভেলপ করেছিল হচ্ছে আপনার, ও স্টার টপোলজি বাদ পড়ে গেছে। এই যে টপোলজি গুলা, সেগুলো কিন্তু ডেভেলপ হয়েছে হচ্ছে একটা স্পেসিফিক নেটওয়ার্কিং এর মাধ্যমে, যেটা হচ্ছে আপনার দুই রকম। একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এই মনে পড়লে বলবেন। আরেকটা হচ্ছে আপনার সার্ভার ক্লায়েন্ট নেটওয়ার্ক, মনে পড়েছে কারো? করেছিলাম আমরা প্রিলিমিনারিতে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এবং সার্ভার ক্লায়েন্ট নেটওয়ার্ক। সার্ভার ক্লায়েন্টে হচ্ছে একটা সার্ভার থাকে, তার সাথে অনেকগুলো ক্লায়েন্ট বা ইউজার পিসি কানেক্টেড থাকে। আর পিয়ার টু পিয়ার হচ্ছে আপনার, এখানে কোনো সার্ভার থাকবে না, এখানে সবাই হচ্ছে মাদার সার্ভার, এবং প্রত্যেকটা কম্পিউটারের সাথেই হচ্ছে ইন্টারকানেকশন থাকবে, এবং যে কোনো ইনফরমেশন যে কেউ যে কারো মাধ্যমে নিতে পারে, যেটাকে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বলা হয়। তো এই হচ্ছে টোটাল নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং এর মধ্যে যে জিনিসগুলো ছিল। তো একটা স্লাইডে দেখেন অনেক খিজিবিজি করেছি, অনেক কথা বলেছি, কিন্তু টোটাল আজকের ক্লাসটা আমি এখানেই নিয়ে আসতে পেরেছি, দু একটা ইনফরমেশন বাদে। তো সেই দু একটা ইনফরমেশন অ্যাড করে দিই এখানে, দেখেন। মনে করেন আপনি যে নেটওয়ার্কটা পাঠাবেন, সরি ইনফরমেশনটা পাঠাবেন, সেটা তো অবশ্যই আপনার জন্য একটা কনফিডেন্সিয়াল কিছু হবে, তাই না? আপনি তো চান না যে ইনফরমেশনটা অন্য কারো হাতে পড়ে যাক বা কোনো প্রবলেম হোক। তো এটার জন্য আপনাকে অবশ্যই অ্যাক্সেস কন্ট্রোল দিতে হবে। তো হোয়াট ইজ অ্যাক্সেস কন্ট্রোল? অ্যাক্সেস কন্ট্রোলটা হচ্ছে কোনো একটা ইউজারকে অথেন্টিকেটেড করার জন্য বা অথরাইজেশন দেওয়ার জন্য যে ওয়েটা আছে, সেটাকেই অ্যাক্সেস কন্ট্রোল বলে। আপনাদের এর আগের ক্লাস থেকে অথেন্টিকেশন বা অথরাইজেশন পড়ানো হয়েছিল? পড়ানোর কথা, আহ, আচ্ছা না, আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি, সমস্যা নেই, ওকে। অথেন্টিকেশন এবং অথরাইজেশন এই দুইটা নিয়ে একটু বলি। মনে করেন আপনি একটা ব্যাংকে চাকরি করেন। তো ব্যাংকে যেহেতু সবাই ঢোকার সময় একটা কিন্তু কার্ড পাঞ্চ করে ঢুকতে হয়। সো ব্যাংক হচ্ছে আপনাদের সবাইকেই একটা অধিকার দিচ্ছে বা রাইট দিচ্ছে বা অ্যাক্সেস দিচ্ছে ব্যাংকে ঢোকার জন্য। কিন্তু কথা হচ্ছে ব্যাংকের ভিতরে যে ভল্টটা আছে, যেখানে গোল্ড বা টাকাগুলো রাখা হয়, সেই ভল্টে কিন্তু সবার অ্যাক্সেস নাই। মনে করেন আপনি একজন ম্যানেজমেন্ট ট্রেনি অফিসার বা একজন প্রবেশনারি অফিসার, আপনার কিন্তু ভল্টে অ্যাক্সেস থাকবে না, অথচ ক্যাশ সেকশনে যে কাজ করে তার কিন্তু ভল্টে অ্যাক্সেস আছে, ম্যানেজারের ভল্টে অ্যাক্সেস আছে। তাহলে আমি এটা দিয়ে সুন্দর করে বুঝাই যে অথেন্টিকেশন হচ্ছে এমন একটা জিনিস যে আপনাকে অ্যাক্সেস দিতে সহায়তা করবে, ঠিক আছে? যেটা হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট ইউজার আইডি পাসওয়ার্ড বা কোনো বায়োমেট্রিক অথবা আপনার কোনো অ্যাক্সেস কি বা প্রাইভেট বা পাবলিক কির মাধ্যমে কোনো একটা সার্ভারে, কোনো একটা অর্গানাইজেশনে, কোনো একটা স্পেসিফিক কোনো কিছুতে আপনি অ্যাক্সেস পাচ্ছেন, সেটাকেই বলা হচ্ছে অথেন্টিকেশন। ইয়েস অধিকারী ভাই, এই যে উত্তরণে আপনি আইডি পাসওয়ার্ড দিচ্ছেন, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ অথেন্টিকেশন। ফেসবুকে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছেন, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ অথেন্টিকেশন। এবার আসে অথরাইজেশন কি। অথরাইজেশনটা হচ্ছে আপনি অথেন্টিকেশন করার পরও আপনাকে যদি কোনো স্পেসিফিক কোনো একটা কিছুতে আপনাকে অ্যাক্সেস দেওয়া হয় যেটা অন্য কারোর জন্য না, যেমন ওই যে ব্যাংকের ভল্টে ম্যানেজারের কিন্তু শুধুমাত্র অ্যাক্সেস আছে। এটা কিভাবে হয়? এই অ্যাক্সেসটা দেওয়া হয় হচ্ছে হয় তার কোনো বায়োমেট্রিক থাকবে, ফিঙ্গারপ্রিন্ট, অথবা কোনো পাম অ্যাক্সেস বা আইরিশ স্ক্যানিং, অথবা ফেস রিকগনিশন, এরকম কোনো মাধ্যমে হয়তো, বা ভয়েস রিকগনিশন, এগুলোর মাধ্যমে হচ্ছে আপনার কি করা হয়, জিনিসটাকে অথরাইজ করা হয়। সো অথরাইজেশন হচ্ছে ওইটা। যেমন ফেসবুকের উদাহরণটাতেই, ফেসবুকে আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে ঢুকলেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে, কিন্তু ফেসবুকে মনে করেন এটা হচ্ছে অথেন্টিকেশন, কিন্তু ফেসবুকে একটা সিক্রেট গ্রুপ, মনে করেন আপনি শুধুমাত্র উত্তরণে অ্যাডমিটেড হলেই ওই গ্রুপটাকে আপনাকে অ্যাড করা হবে, ওইটাই কিন্তু সবার অ্যাক্সেস নাই।
ওই অথরাইজেশনটা শুধুমাত্র আপনার জন্য, যে যিনি পেমেন্ট করছেন বা আমাদের সাথে যুক্ত আছেন। সিমিলারলি এই যে আপনারা যারা জুম মিটিং এ যোগদান করেছেন, তারা সবাই কিন্তু আপনাদের একটা আইডি পাসওয়ার্ড দিয়েই হচ্ছে জুমে লগ ইন করা থাকে। ওটা হচ্ছে আপনার অথেন্টিকেশন, যে আপনার একটা জুম আইডি আছে। বাট জুম আইডির জন্য একটা মিটিং কোড এবং পাসওয়ার্ড দরকার হয়, এটা হচ্ছে অথরাইজেশন, যেটা আপনাকে কি করতে হচ্ছে, স্পেসিফিক মিটিংটা অ্যাটেন্ড করার জন্য লাগছে। তো এই যে আপনি অ্যাক্সেস কন্ট্রোলের কথা বলছিলাম, যে আপনি যে কোনো ইনফরমেশন শেয়ার করার জন্য আপনার অবশ্যই অ্যাক্সেস কন্ট্রোল দিতে হবে। এগুলো আপনি কোনো পাবলিক বা প্রাইভেট কি এর মাধ্যমেও করতে পারেন, যেগুলোকে বলা হয় হচ্ছে আপনার ডাটা এনক্রিপশন। ডেটা এনক্রিপশন, এই এনক্রিপশনটা কি, কোনো একটা পাবলিক বা প্রাইভেট কি ইউজ করে আপনি যদি ডেটাটাকে এনক্রিপ্টেড করে দেন, অর্থাৎ যে ডেটাটা তখন আর কোনো প্লেন টেক্সট থাকে না বা কোনো সহজ ভাষা থাকে না। সাপোজ আপনি লিখছেন যে উই আর ইন ডেঞ্জার, ওটা হয়ে যায় সাপোজ হিজিবিজি কোনো লেটার বা কোনো একটা নাম্বার, বাইনারি নাম্বার হতে পারে বা হেক্সাডেসিমাল নাম্বার হতে পারে। জাস্ট প্রাইভেট কির মাধ্যমে লেখাটাকে এনক্রিপ্টেড করে দেওয়া হয়। সো এই এনক্রিপ্টেড লেখাটাই হচ্ছে পুরা ট্রান্সমিশন মিডিয়ামের মাধ্যমে, ওয়্যারলেস বা ওয়্যার্ড যে মিডিয়ামেই হোক না কেন, বি প্রান্তে যাবে, রিসিভিং এ যাবে, এবং রিসিভিং এন্ডে তখন একটা ডিক্রিপ্টার থাকবে, যেটাকে যেটা ওই এনক্রিপ্টেড মেসেজটাকে ডিক্রিপ্ট করে আপনাকে অ্যাকচুয়াল ইনফরমেশনটা জানতে সহায়তা করবে। ঠিক আছে? তো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে আপনার সাইফারিং এবং ডিসাইফারিং। তো এই সাইফারিং ডিসাইফারিং গুলো হচ্ছে বিভিন্ন মিলিটারি আপনার কন্ট্রোল বা মিলিটারি ইনফরমেশন শেয়ারিং বা কোনো কনফিডেন্সিয়াল ইনফরমেশন শেয়ারিং, এটা হতে পারে হয়তো কোনো ফরেন পলিসি বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা হয়তো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাঠালে এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা মিসইউজ হওয়ার সম্ভাবনা আছে, তখন হচ্ছে আপনাকে এনক্রিপ্টেড করে দেওয়া হয়। তো এই সাইফারিংটা কিন্তু আমাদের মিনিস্ট্রিতেও আছে, ফরেন মিনিস্ট্রিতে আমাদের এটার জন্য সাইফার অফিসারও আছে, যারা এই ডিসাইফারিং এ অভিজ্ঞ বা তাদের ট্রেনিং আছে। ঠিক আছে? তো এই ডিক্রিপশনের মাধ্যমে অ্যাকচুয়াল ইনফরমেশন পাওয়া যায়, এটাই হচ্ছে ডেটা এনক্রিপশন। সো আজকে এক জিনিসে আমি টোটাল আজকে ক্লাসটা একটা স্লাইডে নিয়ে আসছি। এই যে যতগুলো কথা বললাম, কারো কোনো মানে আননোন কিছু আছে কিনা সেটা বলেন, তারপর আমরা আমাদের স্লাইড গুলাতে গো থ্রু করবো। আচ্ছা, ঠিক আছে। ও, একটা জিনিস বলতে ভুলে গেছি। আপনার নেটওয়ার্কিং এর সাথে সম্পর্কিত একটা টপিক আছে, যেটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। এটা বলতে ভুলে গেছি, হঠাৎ করে মনে পড়লো। নেটওয়ার্কিং ডিভাইস আছে কিছু, যেমন আপনি রাউটার ইউজ করেন, সুইচ ইউজ করেন, হাব ইউজ করেন, তাই না? তারপর গেটওয়ে আছে, তারপর মডেম আছে। এই টাইপের কিছু ডিভাইস ইউজ করে নেটওয়ার্কিং এর আপনার স্মুথ করা হয়। যেমন রাউটার হচ্ছে নেটওয়ার্কটাকে রাউটিং করে আপনাকে কানেক্টেড হতে সহায়তা করবে। হাব হচ্ছে অনেকগুলো ডিভাইসকে একটা নেটওয়ার্কিং এর আওতায় নিয়ে আসে বা কানেক্ট করে। সুইচ হচ্ছে নেটওয়ার্কিং এ সহায়তা করে, কিন্তু কোনো টার্গেট অডিয়েন্স ইনফরমেশন পাঠাতে সুইচের উপর আর কেউ নাই। গেটওয়েটা হচ্ছে আপনার ভিন্ন ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ককে আপনার একসাথে কানেক্টেড করে। ঠিক আছে? ব্রিজও এরকম ছোট ছোট অনেকগুলো নেটওয়ার্ককে একত্রিত করে নিয়ে আসে। তো এই যে অনেকগুলো কথা বললাম, তারপর নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি কার্ড বা ল্যান কার্ড বলা হয় যেটাকে। আপনারা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ইউজ করেন বাসা বাড়িতে, তারা তো সবাই হচ্ছে একটা রাউটার আছে বাসায়, তাই না? তো ওই রাউটারের সাথে বা যে ব্রডব্যান্ডের কানেকশনটা দেওয়া হয়, সেই কানেকশনটা কিন্তু হচ্ছে আপনার একটা এনআইসি কার্ডের মাধ্যমে এস্টাবলিশ করা থাকে। রাউটারও একটা এনআইসি কার্ড আছে, অথবা আপনার ল্যাপটপ বা পিসির যে ক্যাসিনটা আছে, সেই ক্যাসিনে কিন্তু একটা এনআইসি কার্ড ইনস্টল করা থাকে। আর রিসেন্টলি কিছু ছোট ছোট নেটওয়ার্কিং ডিভাইস ইউজ করা হচ্ছে, যেমন এনএফসি, নিয়ার কমিউনিকেশন ডিভাইস, তারপর হচ্ছে আপনার জিগবি। এই টাইপের কিছু কমিউনিকেশন ডিভাইস ইউজ করা হচ্ছে। তো এই ডিভাইসগুলো হচ্ছে খুব কাছাকাছি কোনো যদি এলিমেন্ট থাকে, তাদের মধ্যে ইনফরমেশন শেয়ারিং এর জন্য এটা ইউজ করা হয়, যেটা ব্লুটুথ বা এই টাইপের টেকনোলজির থেকে অনেক সহজ টেকনোলজি। যেমন নেদারল্যান্ডসে আমি আহ, একটা ওভি চিপ কার্ড ইউজ করতাম। চিপ কার্ড, এই চিপ কার্ডটা হচ্ছে একটা ছোট ই কার্ডের মতো, আপনার ডেবিট বা ক্রেডিট কার্ডের মতো। এই কার্ডের একটা নাম্বার আছে, ওই কার্ডে আমি কিছু ইউরো বা কারেন্সি ইনসার্ট করার পরে ওই কার্ডটা আমি বাসে ওঠার সময় একটা স্পেসিফিক বারকোড রিডার বা মেশিন রিডারের সামনে যদি ধরি, কাছাকাছি নিয়ে গেলেই আমাকে ইন করবে, বা বের হওয়ার সময় আমি যদি ওটা আবার স্ক্যান করি আমাকে আউট করে দিবে, এবং কতটুকু কারেন্সি ওখানে আমার সোয়াপিং হয়ে গেল বা নিয়ে নিল তারা আমার কাছ থেকে, সেটাও শো করে। সো এই যে আপনার এনএফসি, নিয়ার ফিল্ড কমিউনিকেশন, রাইট হিমেল ভাই? এই জিনিসটাই হচ্ছে আপনার এনএফসি। এটা প্রায় ইউজ হচ্ছে এখন, ইউরোপিয়ান ম্যাক্সিমাম কান্ট্রিতে এটা ইউজ হয়। আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতেও আছে, আমরা এখনো ওইভাবে এস্টাবলিশ করতে পারি না, মাঝে মধ্যে হয়তো কোনো কোনো জায়গায় এটার অ্যাপ্লিকেশন আছে, বাট এখনো পুরোপুরি করতে পারছি না। হ্যাঁ, একটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হচ্ছে আপনার ওই যে আমরা টোল দেই না বিভিন্ন আপনার কাছাকাছি
ব্রিজ বলেন বা এক্সপ্রেসওয়ে বলেন, বেসব জায়গায় এই টোল মেশিনেও কিন্তু এনএফসি ইউজ করা হয়। হ্যাঁ, এমআরটি কার্ডও ওয়ান কাইন্ড অফ এনএফসি। তো এই হচ্ছে মোটামুটি আপনার নেটওয়ার্কিং ডিভাইস গুলা, এবং এটার মাধ্যমেই আজকে ক্লাস কিন্তু শেষ ভাই। কয় মিনিট গেছে বলেন? আধা ঘন্টা হয়েছে, 7:32 বাজে, আজকে ক্লাস শেষ। এখন সুদীপ্ত ভাই বলতেছেন ছুটি দিয়ে দিব কিনা। না ভাইয়া, ছুটি দিব না। এত কষ্ট করে সবাই জয়েন করছেন, এত তাদের ছুটি দিলে খারাপ দেখায়। আমরা একটু তাহলে স্লাইড গুলো একটু গো থ্রু করি, বা কি কি পড়বো বা কি কি পড়ার আছে সেগুলো আমি সব বলে ফেলছি। আসেন তাহলে শুরু করি। আচ্ছা, প্রথমেই স্লাইডটাতে আমার মতো আমি যেভাবে গুছিয়ে রাখছি, স্লাইডে ওইভাবে গুছানো নাই টপিক গুলা, আমি তো একটার পর একটা করে শুরু করেছি। স্লাইডে সবগুলোই আছে আমি যা যা বলেছি। যেমন প্রথমে নেটওয়ার্কিং এর প্রকারভেদ দিয়ে শুরু করেছে। সো এগুলা পুরোটাই পড়বেন। আজকে টোটাল স্লাইডের নাম্বার হচ্ছে 91। 91টা স্লাইড আছে, কোনো দরকার নাই আমার এতগুলা গো থ্রু করার, আমি আপনাদেরকে just বলে দিচ্ছি। তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া, মেট্রোপলিটন এরিয়া, তারপর ক্যাম্পাস এরিয়া, এই জিনিসগুলো তো বললামই, এগুলো একটু পড়ে নিবেন। যেমন দেখেন এখানে পার্থক্য দেওয়া আছে। পরীক্ষায় আজ কি আসবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। পরীক্ষায় 2.5 মার্কের জন্য অনেক কিছু আসতে পারে। অবশ্যই সুদীপ্ত ভাই, আমি তো দাগাই দিব। আমি স্লাইডটা পুরোপুরি গো থ্রু করবো, টেনশনের কোনো কারণ নেই। দিতি বলেছেন ইন্টারনেট আর ক্যান। আচ্ছা, ক্যান এবং ইন্ট্রানেট। ইন্ট্রানেটটা হচ্ছে আপু, এটা হচ্ছে একটা সম্পূর্ণ স্পেসিফিক কোনো একটা প্রতিষ্ঠান ভিত্তিক, ঠিক আছে? এবং এই প্রতিষ্ঠানটা এমন হতে পারে, সাপোজ যে এই প্রতিষ্ঠানটা শুধুমাত্র এরিয়ার উপর ডিপেন্ড করে না। মনে করেন আপনি একটা অফিসে কাজ করেন, তো আপনার অফিসে একটা স্পেসিফিক নেটওয়ার্ক আছে, ঠিক আছে? বা একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস আপনার জন্য সিলেক্ট করা আছে। তো আপনি ওই অংশটাতে বসে অফিসের মধ্যে আপনি ওই অ্যাক্সেসে ইউজ করতে পারছেন। যেমন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা স্পেসিফিক আলাদা আইপি আছে, ওই আইপি অ্যাড্রেসে গেলে আমাদের কিছু ইউজ করা যায়, বা ইউজার ফ্রেন্ডলি কিছু আপনার ফোন বুক আছে, বিভিন্ন রিকুইজিশন সিস্টেম আছে, আমাদের হচ্ছে আপনার টোটাল ওয়েবসাইটের সবার অ্যাড্রেস নাম্বার আছে। তো এই জিনিসগুলো ওইটাতে অ্যাড করা আছে। বাট ওই আইপি অ্যাড্রেসটা দিয়ে আমি যদি আমার বাসার লোকাল এরিয়া নেটওয়ার্ক যেটা আছে, বা বাসায় যে ব্রডব্যান্ড কানেকশনটা আছে, সেখানে সার্চ দিলে আমি ওই অ্যাক্সেসটা পাই না। তো এইটা হচ্ছে টোটালটাই হচ্ছে আপনার ইন্ট্রানেট, অর্থাৎ শুধুমাত্র আমার ওই অফিসের যে ব্রডব্যান্ড কানেকশনটা আছে, ওই কানেকশনে আমাকে একটা স্পেসিফিক আইপি অ্যাড্রেস সিলেক্ট করা দেওয়া আছে, এবং ওইটাতেই আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারবো। এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ট্রানেট, ঠিক আছে? এটা হচ্ছে আপনার বাইরের কোনো অথরাইজেশন কোনোভাবেই পসিবল না। এক্সট্রানেট হচ্ছে তার উল্টা, বাইরের অথেন্টিকেশন বা অথরাইজেশন হতে পারে যদি প্রয়োজন হয়। সাপোজ প্রতিষ্ঠানের বাইরের কেউ ওইটাতে কোনো অ্যাক্সেস দরকার হলো, তো ওই অ্যাক্সেসটা তাকে দেওয়া হয়, ঠিক আছে? এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। আর ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে আপনার, এইটাও অনেকাংশে বলা হয় অনেকে, যে ওই ক্যাম্পাসের এরিয়ার মধ্যে যে নেটওয়ার্কটা তৈরি করা হয় সেটাকেই ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বলা হয়। যেমন আমার অফিসে একটা স্পেসিফিক ব্রডব্যান্ড আছে, ওই ব্রডব্যান্ডের আওতায় রাউটারের মাধ্যমে কয়েকটা ওয়াইফাই তৈরি করা আছে। যেমন আমাদের নতুন যে বিল্ডিংটা হয়েছে 8 তলা, ওই বিল্ডিং এ একটা স্পেসিফিক ওয়াইফাই আছে যেটার নাম হচ্ছে মোফা, মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স। শুধুমাত্র ওই বিল্ডিং এ গেলেই আমার মোফা ওয়াইফাইটা কানেক্ট হয়ে যায়। আমি আবার যেই ওই বিল্ডিং থেকে বের হয়ে এসে আমার ওল্ড বিল্ডিং বা পুরোনো বিল্ডিংটাই ঢুকি, তখন আবার পুরোনো বিল্ডিং এ বিভিন্ন রুমে রুমে রাউটার দেওয়া আছে, বাট সবগুলাই কিন্তু হচ্ছে আপনার একটা ব্রডব্যান্ডের আন্ডারে কানেক্টেড। সো ওই নতুন বিল্ডিং এর যে কানেকশনটা আমি বললাম মোফা ওয়াইফাইটা, ওটা হচ্ছে আমার ওই অংশটুকুর জন্য ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। ওইটার বাইরে গেলে আমি কিন্তু কানেক্টেড হতে পারছি না, যেটা শুধুমাত্র ওই নতুন বিল্ডিংটার জন্যই স্পেসিফিক করা। অথচ ওই নতুন বিল্ডিং এ না থেকেও আমি কিন্তু ওল্ড বিল্ডিং এ এসে আমার ওই আইপি অ্যাড্রেস দিয়ে ওই ইন্টারনেটটা ইউজ করতে পারছি। খেয়াল করেন কথাটা, আমি ওল্ড বিল্ডিং এও ইন্টারনেট ইউজ করতে পারছি ওই আইপি অ্যাড্রেসটা, এবং নতুন বিল্ডিং এও করতে পারছি। কিন্তু আমার যে নেটওয়ার্ক কানেকশনটা, অর্থাৎ এরিয়া নেটওয়ার্ক যেটা, সেটা কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে। আমি ওল্ড বিল্ডিং এ একটা এরিয়া নেটওয়ার্ক পাচ্ছি, নিউ বিল্ডিং এ একটা এরিয়া নেটওয়ার্ক পাচ্ছি। ডিফারেন্সটা কি বোঝা যাচ্ছে দ্বিতীয় আপু? আইপি অ্যাড্রেসটা একটা ছোট্ট আমি আপনার বলে দেই। আইপি অ্যাড্রেস গুলা প্রকাশ করা হয় হচ্ছে নর্মালি বিভিন্ন রকম ডিজিট থাকে, মনে করেন 192.168.11.251, এইটা একটা আমাদের আইপি অ্যাড্রেস। আপনারা এটা অ্যাক্সেস করার চেষ্টা করেন, দেখবেন যে আপনাদের এখান থেকে পুরোপুরি আসবে না। আমি এটা বাসায় বসে অ্যাক্সেস করতে পারি না, অথচ আমি আমার পুরোনো বিল্ডিং নতুন বিল্ডিং দুইটাতেই এই জিনিসটা অ্যাক্সেস করতে পারছি। এটা হচ্ছে আমার জন্য ইন্টারনেট। হ্যাঁ, দুইটাই সেম নেটওয়ার্কের আওতায়। অথচ আমি নতুন বিল্ডিং এ গিয়ে যে ওয়াইফাইটা পাচ্ছি,
আমি পুরোনো বিল্ডিং এসে সেই ওয়াইফাইটা পাচ্ছি না, সো ওই এরিয়া নেটওয়ার্কটা শুধুমাত্র ওই নতুন বিল্ডিং এর জন্য, যেটাকে আমি নাম দিতে পারি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক, বলতে পারি যে হ্যাঁ ওইটা ওই ক্যাম্পাসের জন্য, আমার ক্যাম্পাসের জন্য আলাদা। IPv8 পসিবল কিনা? IPv8 পসিবল হতে পারে, কাজ চলছে, ঠিক আছে। আচ্ছা, দ্বিতীয় আপু ক্লিয়ার হয়েছে কিনা? আপনি প্রশ্নটা করেছিলেন, এজন্য আপনার নাম ধরেই বললাম। আচ্ছা, আপুকে পাওয়া যাচ্ছে না, আপু মনে হয় রেসপন্সিভ না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, সমস্যা নেই, আশা করি বুঝতে পেরেছেন। আহ, এখন হ্যান্ড রেজ করলে লাভ নাই, ক্লাসের লাস্টে হ্যান্ড রেজ করবো, এখন আমি কথা বলার পারমিশন দিতে পারছি না, সরি। ঠিক আছে, লাস্টে আমরা আনমিউট করবো, যদি আর এটাতে তো কোনো প্রবলেম থাকে লাস্টে কথা বলেন প্লিজ। ওকে, তো ল্যান ম্যান ওয়ান এই টাইপের টপিক গুলো নিয়ে কিরকম প্রশ্ন আসতে পারে সেটা আমি একটু বলি। এখান থেকে 2.5 নম্বরের প্রশ্ন আসে, হতে পারে আপনাকে বলতে পারে যে বিভিন্ন রকম আপনার নেটওয়ার্কিং টপোলজি ব্যাখ্যা করেন বা নেটওয়ার্কের প্রকারভেদ আলোচনা করুন 2.5 মার্কের জন্য। তখন আপনাকে কিন্তু 4-5টি আলোচনা করতে হবে, ছোট্ট করে আলোচনা করে দিবেন 2.5 মার্কের জন্য যতটুকু দরকার হয়। আবার এরকম হতে পারে ল্যান ম্যান এবং ওয়ানের মধ্যে তুলনামূলক আলোচনা করুন, তখন আপনাকে 3টারই স্পেসিফিকেশন দিয়ে এইভাবে আপনি ছক আকারে দিতে পারেন বা হয়তো পয়েন্ট পয়েন্ট আকারেও লিখতে পারেন, এভাবে অ্যান্সার করবেন, ঠিক আছে। এবার আসি সার্ভিস প্রদান এবং স্ট্রাকচারাল কাঠামোর ভিত্তিতে। আমি বলেছিলাম যে নেটওয়ার্কিং 2 রকমের আছে, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটা কিছুটা এরকম, ছবি এঁকে দিই। মনে করেন কোন একটা নেটওয়ার্কিং এ আপনার এরকম 4টা ইউজার পিসি বা কম্পিউটার আছে, তো প্রত্যেকের সাথে যদি প্রত্যেকের আপনার কানেকশন থাকে, এটাকে বলা হয়েছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, প্রিলিতে পড়েছিলাম। অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারই একে অন্যের সাথে যুক্ত হতে পারে, এবং এই টপোলজিকে বলা হয় হচ্ছে মেশ টপোলজি। আর ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, একটা সার্ভার পিসি থাকবে, তার সাথে আপনার অনেকগুলো ইউজার পিসি কানেক্টেড থাকবে। ধরেন 4টা ইউজার পিসি কানেক্টেড আছে এই সার্ভারের সাথে, অর্থাৎ সার্ভারে যাবতীয় আমার ক্লাউড ইনফরমেশন গুলো শেয়ার করা আছে, ওখান থেকে যে কেউ তার মতো করে ইনফরমেশন নিতে পারে। সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে স্টার টপোলজির মতো, অনেকেই হয়তো মিলিয়ে নিতে পেরেছেন। জুবাই ভাই, ব্লকচেইনটা হচ্ছে আপনার কাইন্ড অফ আপনার হাইব্রিড নেটওয়ার্কের মতো, বাট এখানে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কটাও আছে, কোনো কোনো ক্ষেত্রে হয়তো ব্লকচেইন টেকনোলজিতে আপনার হচ্ছে একটা মেইন সার্ভারও থাকে। এটা একটু কমপ্লেক্স, আমরা ওইদিকে না যাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক, যেখানে হচ্ছে আপনার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক এবং ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক দুইটাই ইউজ করা হয়। ওকে, ডান। টপোলজি, টপোলজি নিয়ে কিছু বলবো না, টপোলজি হচ্ছে আপনার আগের জিনিস পড়া, স্লাইডে সুন্দর করে ব্যাখ্যা করা আছে। টপোলজি হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটুকু বলতে পারি যে টপোলজি থেকে একটা প্রশ্ন আসতে পারে। বাস টপোলজিতে কি থাকে? একটা সেন্ট্রাল বাস থাকে যার সাথে কানেক্টেড ইউজার পিসি গুলা একটা একটা করে কানেক্টেড থাকে। এই ধরুন সেন্ট্রাল লাইন, এই সেন্ট্রাল লাইনের সাথে একটা একটা করে আপনার পিসি কানেক্টেড আছে। কোনো কারণে যদি এই ট্রান্সমিশন লাইন বা বাসটা নষ্ট হয়ে যায়, টোটাল কমিউনিকেশনটাই ইন্টারাপ্টেড হয়ে যাবে। আবার যদি মনে করেন এই 2 নাম্বার পিসিটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, কোনো সমস্যা নেই, বাকিটা তো আছে, সো আমার নেটওয়ার্কিংটা স্ট্যাবলিশ থাকবে। তো সুবিধা অসুবিধা সব দেওয়া আছে ভাইয়া, পড়ে নিবেন, এটা নিয়ে আমি আর কিছু বলবো না। মেইন জিনিসটা বুঝতেছেন কিনা সেটা বললেন। স্টার টপোলজি একটু আগে বুঝালাম ভাইয়া, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের মতো একটা মেইন পিসি বা কোনো কারণে সার্ভার নষ্ট, আপনি শেষ। বাট এখানে একটা সুবিধা আছে, সুবিধা হচ্ছে এখানে কনফিডেন্সিয়াল ইনফরমেশন গুলো কনফিডেন্সিয়াল থাকে, কোনো প্রবলেম হয় না, ঠিক আছে। যেমন এই কম্পিউটারটা যদি কোনো একটা ইনফরমেশন এই সেন্ট্রাল সার্ভার থেকে নেয়, এই কম্পিউটারটা সেটা জানতে পারবে না, জানা পসিবল না। রিং টপোলজি, একটু আগে যে সুবিধাটা বললাম সেই সুবিধাটা এখানে নাই। যেমন রিং টপোলজিতে কোনো সেন্ট্রাল সার্ভার থাকে না, অনেকগুলো ক্লায়েন্ট পিসি একটা একটার সাথে একটা রিং বা বলয়ের মধ্যে কানেক্টেড থাকে। অর্থাৎ এটা মনে করেন 1 নাম্বার কম্পিউটার, এটা হচ্ছে 4 নাম্বার কম্পিউটার, 1 থেকে 4-এ কোনো ডেটা পাঠাতে হবে। ডেটার প্রবাহ এখানে হচ্ছে ইউনিডিরেকশনাল, অর্থাৎ একমুখী। এই ইউনিডিরেকশনাল হওয়ার কারণে আপনার এই 2 নাম্বার কম্পিউটার 3 নাম্বার কম্পিউটার হয়ে তারপর 4 নাম্বার কম্পিউটারে গিয়ে সেই ডেটাটা পৌঁছাবে। সো আপনি কি পাঠাচ্ছেন কি করতেছেন সব এই 2 আর 3 নাম্বার কম্পিউটার জেনে যাবে, সো কোনো আপনার কনফিডেন্সিয়াল ব্যাপারটা থাকছে না, ডেটার গোপনীয়তা রক্ষা হয় না।
আচ্ছা, আরেকটা সুবিধা হচ্ছে আপনার ডেটা প্রবাহ যেহেতু একমুখী, তাই ডেটা কলিশন, ইন্টারফারেন্স এই টাইপের প্রবলেম গুলো হয় না, এবং কোনো সেন্ট্রাল সার্ভার দরকার হয় না। কারণ এইটা একটা সুবিধা। সুবিধাটা কেন বলছি, অনেকে বলবেন ভাই সেন্ট্রাল সার্ভার থাকলেই তো সুবিধা হচ্ছে। না ভাই, সেন্ট্রাল সার্ভার থাকলে কিছু হালকা অসুবিধাও আছে যেটা স্টার টপোলজি ফেস করে। যেমন সেন্ট্রাল সার্ভারে হচ্ছে আপনার মাঝে মধ্যে কিছু প্রবলেম হয়, এটা একটু কমপ্লেক্স, মেনটেন করার জন্য একজন ইঞ্জিনিয়ার বা আপনার মেইনটেনেন্স কাউকে দরকার হবে। তো এবং কোনো কারণে যদি আপনার সার্ভারটা নষ্ট হয়ে যায়, এটা ঠিক করাটা একটু ব্যয়বহুল। এগুলো হচ্ছে আপনার স্টার টপোলজির প্রবলেম। ট্রি টপোলজিটা চিন্তা করবেন ফ্যামিলি ট্রি। ফ্যামিলিতে যেরকম বাবা মা থেকে বাচ্চা কাচ্চা হয়ে দাদা দাদা নানা নানি এরকম, বা কাজিন ফুফাতো ভাই বোন, তারপরে হাজব্যান্ড ওয়াইফ, এরকম বিভিন্ন রকম ফ্যামিলি এক্সটেন্ড হয়। সিমিলারলি আপনার ট্রি টপোলজিতে এরকম এক্সটেন্ড হবে। একজন আদি পুরুষ বা আদি পিতা থাকবে, তার আন্ডারে দুই বাচ্চা, মনে করেন তাদের আন্ডারে দুই বাচ্চা, এরকম করতে করতে ট্রি টপোলজি অ্যাডভান্স হয়। হ্যাঁ, কাইন্ড অফ চেইন রিয়াকশন। তো এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে যে কোনো মুহূর্তে আমি নতুন কোনো ব্রাঞ্চ তৈরি করতে পারছি। মনে করেন এই কম্পিউটারটার সাথে আমি আরো দুইটা কম্পিউটার কানেক্ট করে দিলাম। সো তারা কিন্তু খুব দ্রুত এই মাদার কম্পিউটার বা ইনিশিয়াল যে আদি পিতা তার সাথে কানেক্টেড হয়ে যেতে পারে। সেটা হচ্ছে খুব সহজ। কোনো কারণে আপনি যদি আপনার নষ্ট করতে চান, কোনো কারণে আপনি ট্রিটা ভেঙে দিতে যাচ্ছেন, মনে করেন আপনার এই পোর্শনটা দরকার নাই, আপনি এই কানেকশনটা খুলে দেন, আপনার এই ব্রাঞ্চটা উন্মুক্ত হয়ে গেল, ওই ব্রাঞ্চটা কাজ করবে। সেই টাইপের কিছু সুবিধা আছে। অসুবিধা হচ্ছে কোনো কারণে যদি এই আদি পিতা নষ্ট হয়ে যায়, আপনার সব শেষ, মানে হোস্ট কম্পিউটার গন, এভরিথিং ইজ গন। এবং এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকার কারণে অনেকগুলো ট্রান্সমিশন লাইনের প্রয়োজন হয়, একটু ব্যয়বহুল। ডেটা এনক্রিপশনের প্রয়োজন হয়, এবং ডেটার কলিশন হওয়ার সম্ভাবনা থাকে, ইন্টারফারেন্সেরও সমস্যা থাকে, এবং এটা একটু ব্যয়বহুল। মেশ টপোলজি হচ্ছে আপনার পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, অর্থাৎ সবার সাথে সবার কানেকশন আছে। পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। আচ্ছা, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক নিয়ে কথা বলার কিছু নেই, এটা খুবই কমন জিনিসপত্র, একটু দেখে নিয়েন। ঠিক আছে। হাইব্রিড টপোলজি হচ্ছে মিক্সড টপোলজি, যেখানে অনেকগুলো টপোলজি একসাথে যুক্ত থাকবে। যেমন খেয়াল করেন, এটা হচ্ছে একটা রিং টপোলজি, এটা কিন্তু একটা স্টার টপোলজি। আর এইটা কি টপোলজি, কেউ কি বলতে পারবেন? কি করলেন ভাই, মনটাই তো খারাপ করে দিলেন। এতক্ষণ ধরে এত সুন্দরভাবে আমরা চলে গেলাম খুব দ্রুত, এখন এসে আটকে গেলাম এই জায়গাটায়। এটা কোনোভাবে বাস টপোলজি না। রিং তো কোনোভাবেই না, হাইব্রিডও তো না। হাইব্রিড হচ্ছে টোটালটা ভাইয়া। আমি নিচের অংশটার কথা বলছি, এই অংশটুকু শুধু। আমি বলি এইটা কোনো টপোলজির মধ্যেই পড়ে না, মানে কোনো ফিক্সড টপোলজি না, এটা হচ্ছে একটা ইউনিডিরেকশনাল কমিউনিকেশন। না, বাস হবে না তো ভাইয়া। বাসে কি হয় দেখেন, এই যে এখানেই তো সমস্যা, খেয়াল করেন। বাসে একটা ট্রান্সমিশন লাইন থাকে, সেই লাইনের সাথে সবাই কানেক্টেড থাকে। মনে করেন এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার, এখানে একটা কম্পিউটার। এইখানে কি সেটা হচ্ছে? খেয়াল করেন, এখানে কি একটা নর্মাল লাইন আছে? নাই। বরং লাইনগুলা কম্পিউটারের মধ্য দিয়ে যাচ্ছে। এই ট্রান্সমিশন লাইন থেকে এক নাম্বার কম্পিউটার কিছু নিলে বা কোনো ইনফরমেশন শেয়ার করলে, এই কম্পিউটার কি জানতে পারবে এটা জানতে পারবে এটা জানতে পারবে? পারবে না। কিন্তু এখানে কিন্তু প্রত্যেকটা কম্পিউটারের মধ্য দিয়ে ইনফরমেশন গুলো শেয়ার হচ্ছে। সেইটা হচ্ছে কোনো টপোলজির মধ্যেই পড়ে না। এটা হচ্ছে, বলতে পারি, এটা কোনো টপোলজি না। এটা কোনো টপোলজি উদাহরণ না, এটা হচ্ছে একটা নর্মাল ইউনিডিরেকশনাল লাইন। আবার রিং টপোলজিও বলতে পারবো না, কারণ এই কম্পিউটার আর এই কম্পিউটার যদি কানেক্ট হতো কোনো কারণে, তাইলে আমরা বলতে পারতাম রিং তৈরি করছে, সেটা তো হচ্ছে না। হ্যাঁ, মিসেলেনিয়াস বলতে পারি, বিবিধ টপোলজি। পিয়ার টু পিয়ার বলা যায় না, কারণ দেখেন, এইটা আসলে পিয়ার টু পিয়ার বলা যাবে না, কারণ পিয়ার টু পিয়ারে প্রত্যেকটা কম্পিউটারের সাথে প্রত্যেকটা কম্পিউটারের কানেকশন থাকে, এবং সেটা হচ্ছে প্রাইভেট কানেকশন। যেমন এই যে আগের স্লাইডে আমরা দেখেছিলাম, দেখেন এই যে এইখানে যে এক নাম্বার কম্পিউটারটা মনে করেন, তার সাথে কিন্তু দুই নাম্বারের প্রাইভেট কানেকশন আছে, আবার এরও কিন্তু প্রাইভেট কানেকশন আছে। এইখানে কি সেটা হচ্ছে? প্রথম কম্পিউটারের সাথে তৃতীয় কম্পিউটারের কিন্তু কোনো প্রাইভেট কানেকশন নাই, আছে হচ্ছে দ্বিতীয় কম্পিউটারের মাধ্যমে কানেকশন। সো এইটা কোনো টপোলজি না, বিবিধ একটা ব্যাপার। ওকে। আচ্ছা, টপোলজি শেষ। এরপর টপোলজিতে সবই তো পড়ছেন, এগুলো জানেন আপনারা। এখন যেটা জানেন না সেটা আমি একটু পড়াই দিব। আসলে একটা স্লাইড এড করি। আচ্ছা, মেশ টপোলজিতে মনে করেন আমি কয়েকটা কম্পিউটার কানেক্ট করতেছি।
মনে করলাম 4টা কম্পিউটার কানেক্ট করছি, দিলাম দিলাম দিলাম, এখানেও দিলাম, এর মাধ্যমে দিলাম, এর মাধ্যমে দিলাম। দেখেন তো এখানে কয়টা লাইন হয়েছে? 6টা লাইন হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে 6টা ট্রান্সমিশন লাইন প্রয়োজন হচ্ছে। এখন কথা হচ্ছে, তাহলে একটা মেশ টপোলজিতে যদি n সংখ্যক কম্পিউটার থাকে, এটা হচ্ছে আমার প্রশ্ন, তাহলে টোটাল কয়টা ট্রান্সমিশন লাইন প্রয়োজন হবে, এইটা আমাকে জানতে হবে। দেখেন খেয়াল করে, মনে করেন আপনার এখানে 4টা কম্পিউটার আছে। So, প্রত্যেকটা কম্পিউটারের সাথে 3টা করে কিন্তু কানেকশন আছে, খেয়াল করছেন? 1 2 3। 2 নাম্বার কম্পিউটারে 3টা আছে, 1 2 3। 3 নাম্বার কম্পিউটারে 3টা আছে, 1 2 3। 4 নাম্বারও 3টা আছে, 1 2 3। তাহলে টোটাল তাহলে কয়টা লাগছে আমার? 4 × 3, 12টা ট্রান্সমিশন লাইন লাগতেছে, ঠিক না? থিওরিটিক্যালি। আগে এইটুকু স্বীকার করেন, তারপর দেখছি। তাহলে হ্যাঁ, গুড। তাহলে n সংখ্যক কম্পিউটার হলে আমার n × n−1 কানেকশনের প্রয়োজন হবে, এটা আমরা থিওরিটিক্যালি বলতে পারি। কিন্তু কথা হচ্ছে, আমি যে প্রত্যেকটা কম্পিউটার মানে 4টা কম্পিউটারের জন্যই যে আমি প্রত্যেকটার সাথে 3টা করে কানেকশন তৈরি করলাম বা বললাম, সেটা কতটুকু ফিজিবল? মনে করেন 1 নাম্বার কম্পিউটারের সাথে এই 3টা কানেকশন আছে, তো 2 নাম্বার কম্পিউটারের যে 3টা কানেকশন, মনে করলাম এই একটা, এই দুইটা, এই একটা। 3 নাম্বারেরও হচ্ছে এই একটা, এই একটা, এই একটা। 4 নাম্বারও সেম, এই একটা, এই একটা, এই একটা। তাহলে দেখেন, এখানে কি প্রত্যেকটা ক্ষেত্রে দুইটা দুইটা করে লাইন হয়ে যাচ্ছে না? দেখেন তো, ডাবল হয়ে যাচ্ছে না? এই ডাবলটা তো হওয়া যাবে না, আমি তো যে কোনো 2টা কম্পিউটারের মধ্যে একটা লাইন ইউজ করবো, আমার 2টা লাইনের দরকার আছে নাকি রে ভাই? এত লাইন দিয়ে কি করব? তাহলে তো আমার পয়সা খরচ করে এই মেশ টপোলজি আমার আর কোনো মানে ফিজিবল হবে না বা বেনিফিটিক হবে না। সো যেটা করব সেটা হচ্ছে, যেহেতু 2টা করে হয়ে যাচ্ছে, সো আমি একটা 2 দিয়ে ভাগ করব। সো এটাকে এভাবে বলতে পারি, n সংখ্যক কম্পিউটারের জন্য যদি আমি 2টা কম্পিউটারের মধ্যে কানেকশন তৈরি করতে চাই, তাহলে আমার কি করতে হয়? একটু ম্যাথমেটিক্স চিন্তা করি তো। কম্বিনেশন, এন সংখ্যক কম্পিউটার থেকে 2টা কম্পিউটার বাছাই করে নিব, NC2, যেটা হচ্ছে n × n−1 ডিভাইডেড বাই 2। যেমন মনে করেন 10 জন ব্যক্তি পরস্পরের সাথে করমর্দন করবে, আমরা কি করতাম? 10C2 করতাম না? 45 বার করমর্দন হবে। কি এটা কি কম্বিনেশন হবে না? কি মনে হয়? ম্যাথমেটিক্স এর সাথে মিলিয়ে দিচ্ছি, দেখি বুঝতে পারছি কিনা সবাই। সিমিলারলি সামনে 2023-এর ওয়ার্ল্ড কাপ আসতেছে, ওয়ার্ল্ড কাপে কয়টা টিম খেলবে ভাইয়া? 10টা টিম খেলবে। বলেন তো ওয়ার্ল্ড কাপে গ্রুপ পর্বে কয়টা ম্যাচ হবে, বা ওয়ার্ল্ড কাপে টোটাল কয়টা ম্যাচ হবে? টোটাল ম্যাচ হবে হচ্ছে 48টা। এর মধ্যে গ্রুপ পর্বে 45টা, 2টা সেমিফাইনাল, একটা ফাইনাল। কিভাবে গ্রুপ পর্বে 45টা ভাই? আপনি কি মুখস্থ করে রাখছেন নাকি ফিক্সচার? না ভাই, আমি মুখস্থ করি নাই, বাট আমি কম্বিনেশন জানি। কম্বিনেশনটা হচ্ছে 10টা টিম, প্রত্যেক টিমের সাথে একবার করেই খেলবে, তো একবার করেই হাত মিলাবে, ওই টাইপের অবস্থা। সো 10টা টিম থেকে 2টা টিম বাছাই করে নিব, ডেন্সিটি হচ্ছে আপনার 45। সো মেশ টপোলজিও হচ্ছে একটা কম্বিনেশন বা সমাবেশের মতো। যতগুলো কম্পিউটার দেওয়া থাকবে সেখান থেকে 2টা কম্পিউটার বাছাই করে নিলেই আপনার সেই সূত্র অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। এটা হয়তো বইতে ভাবে ব্যাখ্যা ট্যাখ্যা করা নাই, তো এটা যেহেতু বাইরের জিনিস তাই পড়াইলাম। যেগুলো জানতেন সেগুলো পড়াবো না কিন্তু আর। ঠিক আছে, এটা ক্লিয়ার তাইলে? যদি আসে আমরা ইনশাল্লাহ অ্যান্সার করবো, আসবে কিনা আমি জানি না। ওকে, গুড। আজান টাজান দিচ্ছে, একটা ছোট্ট ব্রেক দিই তাইলে ভাইয়া। ছোট্ট ব্রেক দিব, 3 মিনিট। 3 মিনিটের মধ্যে চলে আসতেছি, এসে আবার আমরা দৌড়াবো, স্লাইডের উপর দিয়ে দৌড়াবো, কারণ সবকিছু বলে ফেলছি। ডান, 3 মিনিট পর কথা হচ্ছে। থ্যাংক ইউ।
আচ্ছা, ওয়েলকাম ব্যাক, সবাইকে আবার স্বাগত জানাচ্ছি বিরতির পরে। আশা করি সাথে আছেন, আমরা শুরু করে দেই। আচ্ছা, সুদীপ্ত ভাই বলতেছেন 3 মিনিট ব্রেক আমার নাই প্যাটার্ন করানোর জন্য। সমস্যা নাই ভাইয়া, এটা প্যাটার্ন করাইলেও অসুবিধা নাই, এটা অন্য কেউ ইউজ করতে পারবে। কারণ প্যাটার্ন করলে কিন্তু ওইটার থিওরি বা ওইটা থেকে ওইটার উপর কাজ করে অন্য কেউ কিন্তু মানে কোনো রেজাল্ট তৈরি করতে পারবে বা বের করতে পারবে। প্যাটার্ন মানে এরকম না যে ওইটার কেউ ইউজ করতে পারবে না। এটা বলতে পারেন যে কপিরাইট করাই নিব, ঠিক আছে। কপিরাইট করে তার কেউ ইউজই করতে পারবে না, বাট আপনি হয়তো রয়্যালিটি নেওয়ার জন্য বলেছেন। আচ্ছা, যাই হোক, 3 মিনিট বলেও কিন্তু ভাই 4 মিনিটের উপর দিয়ে ফেলছি। আচ্ছা, তাহলে এখন আমরা আবার একটু গো থ্রু করি দ্রুত, দেখি কি কি আছে আমাদের স্লাইডে। মডেম, হাব, রাউটার, সুইচ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এগুলো নিয়ে কথা বলার কিছু নাই। একটা নিয়ে খালি কথা বলবো, শুধু একটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গেটওয়ে আর ব্রিজ। এই দুইটা নিয়ে কথা বলবো, কারণ এই দুইটার মধ্যে অনেকের মধ্যে কনফিউশন তৈরি হয়। একজন ভাইয়ান আপুজন প্রশ্নও করেছিলেন, তো আসেন ক্লিয়ার করে ফেলি। যদিও আমার এখানে এখন প্রচন্ড বাজ পড়তেছে, বৃষ্টি সেই মাপের একটা হবে বলে মনে হচ্ছে। ঠিক আছে, বাইরে বাজের শব্দ শোনা যাচ্ছে। আচ্ছা, শুরু করি। গেটওয়ে হচ্ছে, রাউটার কি করে? রাউটার হচ্ছে বিভিন্ন আপনার ডিভাইসকে মানে আপনার কানেক্ট করে দিচ্ছে, কিন্তু একই নেটওয়ার্কের আওতায়। যেমন আপনার বাসায় যে রাউটারটা আছে সেটা দিয়ে আপনি আপনার ল্যাপটপে ওয়াইফাই ইউজ করতেছেন, আপনার বাসায় যদি 6 জন মেম্বার থাকে 6 জন তার ফোনে ইউজ করতেছে। সো একই নেটওয়ার্কে, সো ওই নেটওয়ার্কের জন্য একটা প্রোটোকল আছে, কিন্তু টিসিপি/আইপি প্রোটোকল যেটা, তো ওই প্রোটোকল সবাই ইউজ করতেছে, একই প্রোটোকল। বাট যদি এরকম হয় যে ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক আছে, ভিন্ন ভিন্ন আপনার প্রোটোকল বা আইপি অ্যাড্রেস, তাদেরকে কিভাবে কানেক্ট করবেন? তখনই আপনার দরকার হয় হচ্ছে এটা গেটওয়ে। অর্থাৎ দুই বা ততোধিক রাউটারকে কানেক্ট করার জন্য আপনার গেটওয়ে প্রয়োজন হবে। ঠিক আছে, এটা হচ্ছে গেটওয়ে সংজ্ঞা। বললামই তো রে ভাই, মিরপুরে থাকি। এই যে একটু আগে উদাহরণ দিলাম যে প্যান প্যাসিফিক সোনারগাঁর সামনে দিয়ে যাওয়ার সময় ওয়াইফাই কানেক্ট হয়ে যায়, মিরপুর থেকে যাই সেগুনবাগিচায়। সো মিরপুরেই বাসা। এই যে পড়তেছে ধুমধুম করে, সেই সাউন্ড হচ্ছে। আচ্ছা, গেটওয়ে গেল। এরপর দেখি ব্রিজ। ব্রিজ কি দেখেন, ব্রিজও হচ্ছে একাধিক নেটওয়ার্ককে কানেক্ট করে। বাট কথা হচ্ছে ব্রিজ হচ্ছে একটু ইন্টেলিজেন্ট, কাইন্ড অফ অনেকটা সুইচের মতো। সুইচ যেরকম ইন্টেলিজেন্ট হাব, ওরকম ব্রিজ হচ্ছে ইন্টেলিজেন্ট ব্যাপার। ব্রিজ হচ্ছে একাধিক নেটওয়ার্ককে কানেক্ট করে এবং সেগুলো হচ্ছে ল্যান নেটওয়ার্ক। মনে করেন আপনার কোনো একটা এরিয়াতে আপনি ল্যান ইউজ করেন, ওই আপনার পাশের কোনো একটা মহল্লায় আরেকটা ল্যান আছে, তার পাশের একটা মহল্লায় একটা ল্যান আছে, তো আপনি এই ল্যান গুলাকে কানেক্ট করতে চাচ্ছেন। কানেক্ট করার জন্য তখন আপনার ব্রিজ প্রয়োজন হবে। ব্রিজ যেরকম নদীর দুই পার কানেক্ট করে, ল্যান গুলাকে কানেক্ট করার জন্য আপনার ব্রিজ প্রয়োজন হবে। তো মনে করেন ওই ল্যানের মধ্যে আপনার কিন্তু ভিন্ন ভিন্ন প্রোটোকল যুক্ত নেটওয়ার্ক থাকতে পারে। সো ব্রিজের মেইন কানেকশনটা বা উদ্দেশ্যটা হচ্ছে আপনার ল্যান নেটওয়ার্ককে সম্প্রসারণ করাটা। সো অনেকেই বলেন মাঝে মধ্যে যে ব্রিজ হচ্ছে ওয়ান কাইন্ড অফ গেটওয়ে। ঠিক আছে, যেহেতু বিভিন্ন নেটওয়ার্ককে কানেক্ট করতেছে। বাট নেটওয়ার্ক কানেক্ট করা আর ল্যান কানেক্ট করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। রিপিটার, হ্যাঁ, অ্যানিম ভাই বলেছেন রিপিটার টাইপের। রিপিটার যেরকম হচ্ছে একটা ডেটা উইক হয়ে পড়লে তার শক্তি বাড়ানোর জন্য বা স্ট্রেংথ বাড়ানোর জন্য যেরকম সহায়তা করে, তো ব্রিজ হচ্ছে এরকম ভিন্ন ভিন্ন ল্যান নেটওয়ার্ক কানেকশন করে একটা বড় সড়ো কমিউনিকেশন তৈরি করার জন্য ব্রিজ ইউজ করা হয়। ঠিক আছে, ওকে। এবং ব্রিজের আবার একটা বৈশিষ্ট্য আছে। ব্রিজ হচ্ছে অনেক সময় সুইচের মতো কাজ করে বললাম না, অর্থাৎ টার্গেট কোনো অডিয়েন্সের দিকে যদি ইনফরমেশন শেয়ারিং হয় বা টার্গেট কোনো নেটওয়ার্ককে যদি কানেক্ট করা দরকার হয়, ব্রিজ চাইলে সেটা করতে পারে। এবং সে হচ্ছে ওটাকে প্রথমে চেক করে, যদি প্রয়োজন হয় তাহলে আপনার ওটাকে কানেক্ট করবে, না হলে ওটাকে ডাইভার্ট করেও দিতে পারে। ওকে, গেল। এগুলো নিয়ে আর কথা বলছি না, এনআইসি কার্ডের কথা বলছি। টিসিপি/আইপি প্রোটোকলে 5টা লেয়ার আছে ভাই, প্রিলিতে খালি 5টা লেয়ার পরে খালাস হয়ে গেছেন। এখন কথা হচ্ছে ভাই 5টা লেয়ার পরে খালাস হলে হবে না, 5টা লেয়ারের নাম এবং একটু হালকা হালকা এক লাইন এক লাইন করে একটু দেখে রাখবেন এটা কি কাজ করে। ঠিক আছে, তুষার ভাই বলেছেন দুইটা রাউটার একসাথে কানেক্ট করতে হয় কেন? ভাই কেন হয় এটা তো আমি বলতে পারবো না, বাট কেউ যদি মনে করে তার রাউটার কানেকশনের প্রয়োজন আছে বা রাউটার শেয়ারিং এর প্রয়োজন আছে, সে করতে পারে। নিশ্চয়ই এগুলোর কোনো উদ্দেশ্য আছে, তাই না? আপনি দুইটা ল্যান কি কেন কানেক্ট করবেন, কি দরকার? হতে পারে না আপনি এই লাইনের কোন ইনফরমেশন ওই লাইনে শেয়ার করবেন, তখন আপনার কানেকশনের দরকার হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, কেন করতে হয় এই প্রশ্ন থেকেই যদি মানে আমরা আটকে যেতাম তাহলে আর করতাম না। এগুলো অনেকেই করে, করতে করতে এগুলো হয়ে যাচ্ছে টাইপের। আচ্ছা, ওএসআই মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। সো 7টা মডেল আছে, এই 7টা লেয়ার আছে, সরি 7টা লেয়ার একটু দেখবেন। ডান, আমি কিচ্ছু বলবো না এইসব জায়গাতে। ইন্টারনেট এক্সট্রানেট বলেছি। ইন্টারনেট বিভিন্ন প্রোটোকল আপনারা পড়েছেন, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল প্রিলিতে পড়েছিলেন। একটা ছোট্ট এস থাকলে সেটা দিয়ে সিকিউট বোঝানো হয়।
এসএমটিপি, সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে ইমেল পাঠানোর জন্য আমরা ইউজ করতাম। পপ ছিল, পোস্ট অফিস প্রোটোকল, আমরা ইমেল রিসিভ করার জন্য। এফটিপি, কোনো ফাইল ট্রান্সফারের জন্য এই প্রোটোকল ইউজ করা হয়। আইএমএপি, এটা হচ্ছে ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে? এইটা না পড়লেও পারেন, পড়লেও পারেন, ইটস আপ টু ইউ। ডিএইচসিপি, এটা হচ্ছে ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা হচ্ছে আইপি অ্যাড্রেসকে যদি আপনি ডিস্ট্রিবিউট করতে চান বিভিন্ন ইউজারের মধ্যে, কোন নেটওয়ার্কে অনেকগুলো ইউজার থাকে, তো সেই ইউজার গুলোর মধ্যে যদি আপনি আইপি অ্যাড্রেস বন্টন করতে চান তখন এই প্রোটোকল ইউজ করতে হয়। জাস্ট নাম পড়বেন আর সাথে হচ্ছে আপনার ইগুলা পড়বেন, এই কি কাজ করে। ভাই সিরিয়াস লেভেলের বাজ পড়তেছে এখানে, ঠিক আছে? ল্যাপটপটা আবার জইলা যায় কিনা এই চিন্তা করতেছি। আমার একবার এই কাহিনী হয়েছিল, তখন ঢাকার মহাখালীতে একটা মেসে উঠছিলাম বুয়েট থেকে বের হয়ে 17 সালে। তো একদিন রাতে সেই মাপের বাজ পড়ছে, আমি তো ডেস্কটপ অন করে ইন্টারনেট কানেকশন ছিল, ডাউনলোড দিয়ে রাখছি। আমার এনআইসি কার্ড পুড়ে গেছিল, ঠিক আছে? পরে এনআইসি কার্ড লাগানো লাগছে আবার। আচ্ছা যাই হোক, আমরা কন্টিনিউ করি, আল্লাহ ভরসা। আচ্ছা, আইএসপি কি জিনিস? হ্যাঁ, রাউটারও নষ্ট হয়ে যেতে পারে, মহামিন ভাই ভালো কথা বলছেন। তো রাউটার খুলে দিলে কেমনে ক্লাস নিব ভাই? ক্লাস তো নিতে হবে। আচ্ছা, আইএসপি কি জিনিস? আইএসপি হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। এটা 2-3 বার বিসিএস এ আসছে, 44তমতেও আসছে, 38এও আসছিল মনে হয়। এটা কিছুই না ভাইয়া, আপনাদের বাসা বাড়িতে যারা ওয়াইফাই কানেকশন দেয় বা ব্রডব্যান্ড কানেকশন দেয় তারাই হচ্ছে আইএসপি। তো তাদের দায়িত্ব কি পড়ে নিবেন, আমি আর কিছু বলবো না এগুলাতে। আচ্ছা, স্যাটেলাইট। স্যাটেলাইট কয়েক রকমের আছে। 44তমতে একটা প্রশ্ন আসছে ভাই লিখিত পরীক্ষায়, যে বিভিন্ন প্রকার স্যাটেলাইটের বর্ণনা দাও। এই প্রশ্ন এর আগে কখনো আসে নাই। স্যাটেলাইট বলতে আমরা নর্মালি হচ্ছে একরকম স্যাটেলাইট বুঝতাম, সেটা হচ্ছে আপনার আর্থ অবজারভেশন স্যাটেলাইট বা জিও স্টেশনারি স্যাটেলাইট, মানে যেটা পৃথিবীর ঘূর্ণনের সাথে একভাবে ঘুরতে ঘুরতে যাবে। কিন্তু আসলে স্যাটেলাইটের আরো অনেক প্রকারভেদ আছে, ঠিক আছে? তো প্রকারভেদ গুলো হচ্ছে, নাম্বার ওয়ান আমি এখান থেকে বলি, স্লাইডেও আছে। কমিউনিকেশন স্যাটেলাইট, এটা হচ্ছে আপনার বিভিন্ন রেডিও, তারপর হচ্ছে আপনার এফএম রেডিও বলেন বা টিভি, কেবল টিভি নেটওয়ার্কের যে আপনার ইনফরমেশন গুলো আছে, এই যে আমরা কেবল টিভি নেটওয়ার্কের মাধ্যমে ব্রডকাস্টিং মাল্টিকাস্টিং করি, এগুলোর জন্য কমিউনিকেশন স্যাটেলাইট ইউজ করা হয়। ইয়েস, আকাশ ডিটিএইচ, এটা খুবই ভালো একটা উদাহরণ। ডিটিএইচ মানে কি কেউ বলতে পারবেন? প্রিলি পরীক্ষায় ছিল তো ভাই, বলে ফেলেন। হ্যাঁ, ডিরেক্ট টু হোম। আচ্ছা, গুড। এবার আসি ওয়েদার স্যাটেলাইট। এই যে বাইরে বজ্রপাত হচ্ছে, বৃষ্টি হচ্ছে, কয়দিন পর হয়তো একটা ঘূর্ণিঝড় হবে, একটু সাইক্লোন হইতে পারে, এগুলো কে আমাকে ফোরকাস্ট দেয়? আবহাওয়া অফিস দেয়। আরে ভাই, আবহাওয়া অফিস কোত্থেকে দেয়? সে রিমোট সেন্সিং করে দেয়। আরে ভাই, রিমোট সেন্সিং কিসের মাধ্যমে করে? এই ওয়েদার স্যাটেলাইটের মাধ্যমে করে, আর কিছু বলবো না। আর্থ অবজারভেশন স্যাটেলাইট, এটা হচ্ছে যে কোনো গবেষণাধর্মী স্যাটেলাইট, অর্থাৎ আপনি পৃথিবীর পুরা বিষয়টাকে, অর্থাৎ পৃথিবীটার ঘূর্ণনকে যদি পর্যবেক্ষণ করার জন্য, অর্থাৎ আপনি আপনার অবস্থানকে পর্যবেক্ষণ করার জন্য এই টাইপের স্যাটেলাইট গুলা স্টাবলিশ করতে পারেন। মনে করেন আপনি আপনার একদম যে যে অক্ষাংশে, যে দ্রাঘিমাংশের যে অ্যাক্সেসে আপনি আছেন, তার উপরেই আপনি একটা স্যাটেলাইট উৎক্ষেপণ করলেন, করে ওখানে ফিক্স করে দিলেন, সে আপনার সাথে সাথে ঘুরবে। অর্থাৎ ওই স্যাটেলাইটের মাধ্যমে আপনি সবসময় আপনি যে এরিয়াতে আছেন, মানে বাংলাদেশের যে এরিয়া আর কি, প্লাস তার আশেপাশের এরিয়াটাকে কভার করতে পারছেন, ওই এরিয়ার যাবতীয় কিছু আপনি দেখতে পাচ্ছেন, অবজার্ভ করতে পারছেন, এবং এটা আপনাকে যে কোনো রিসার্চেও হেল্প করবে। সো এগুলোকে বলা হয় হচ্ছে রিসার্চ স্যাটেলাইট বা আর্থ অবজারভেশন স্যাটেলাইট। ইয়েস, ডেফিনেটলি আমাদের বঙ্গবন্ধু এক স্যাটেলাইট হচ্ছে আর্থ অবজারভেশন স্যাটেলাইট। এবং এটা শুধুমাত্র যে আর্থ অবজারভেশনের কাছে ইউজ হয় তা কিন্তু না, এটার মাধ্যমে আমি বিভিন্ন ওয়েদার, বিভিন্ন ফোরকাস্ট এগুলো কিন্তু পেতে পারি। নেভিগেশন স্যাটেলাইট, নেভিগেশন স্যাটেলাইট হচ্ছে বিমান, রকেট, এই টাইপের জিনিসগুলো নেভিগেশনের জন্য আপনার ইনফরমেশন শেয়ার করতে হয়, আপনার এতে কানেকশন স্টাবলিশ করতে হয়, এগুলো নেভিগেশন স্যাটেলাইটের মাধ্যমে করতে হয়। অ্যাপ্লিকেশন স্যাটেলাইট, এইটা নিয়ে আসলে খুব বেশি বলার নাই। অ্যাপ্লিকেশন স্যাটেলাইট হচ্ছে আপনার বিভিন্ন কাজকর্ম, এই সবগুলোকে মিলিয়ে হাইব্রিড স্যাটেলাইট করতে পারলে সেগুলোকে অনেক সময় অ্যাপ্লিকেশন স্যাটেলাইট বলে। ব্যাস, এই পর্যন্তই। সো 5টা ভাগ লিখতে গেলে 2.5 মার্কের জন্য কতটুকু সময় পাবেন বলেন? খুবই কম সময় পাবেন। সো এক লাইন মোর দ্যান এনাফ, একটা করে উদাহরণ দিবেন, শেষ। স্লাইডে বর্ণনা করা আছে ভাই, পড়ে নিবেন। ওকে, গুড। বঙ্গবন্ধু এক্সেলের দেওয়া আছে, দেখে নিয়েন। ভি স্যাট কি জিনিস, 2.5 মার্কের প্রশ্নে আসতে পারে। আমরা, আপনাদের কি মনে হয়, মানে আমি ক্লাসের শুরুতে যে স্লাইডটা পড়িয়েছিলাম সেখানে মাইক্রোওয়েভের কথা বলেছিলাম, মনে আছে? তো মাইক্রোওয়েভ হচ্ছে এমন একটা তরঙ্গ যেটা হচ্ছে টেরেস্টেরিয়াল নেটওয়ার্কে ইউজ করা হয়। টেরেস্টেরিয়াল নেটওয়ার্ক হচ্ছে আপনার স্যাটেলাইট কমিউনিকেশন ইউজ করা হয়। তো স্যাটেলাইট কমিউনিকেশনে যে মাইক্রোওয়েভ কানেকশনটা ইউজ করা হয়, মাইক্রোওয়েভ ইউজ করা হয়, সেটা কিছু ফ্রিকোয়েন্সি থাকে, আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি, ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি। তার একটা ছবি আঁকি, ছবি আঁকলে ক্লিয়ার হবে। আপনারা কখনো খেয়াল করছেন টিভি চ্যানেলগুলোর নিচে
যারা বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ইউজ করে মাঝে মধ্যে কিছু ইনফরমেশন দিত যে এই কেবল টিভি নেটওয়ার্কটি বঙ্গবন্ধু এক স্যাটেলাইট থেকে কভারেজ করা হচ্ছে, যার আপলিঙ্ক ফ্রিকোয়েন্সি এত, ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি এত, তারপর 2.4 GHz, এরকম করে কিছু ইনফরমেশন দেওয়া থাকতো। খেয়াল করছেন কেউ টিভির নিচে মাঝে মধ্যে যেত আগে? আচ্ছা, যদি কেউ খেয়াল করে না থাকেন তাহলে খুব দুঃখজনক, কারণ এটা প্রায় বিটিভিতে দেয় এবং অন্যান্য চ্যানেলগুলোতেও দেয়। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। তো ব্যাপারটা হয় কি, মাইক্রোওয়েভ বা টেরেস্ট্রিয়াল নেটওয়ার্কটা এস্টাবলিশ করার জন্য একটা স্পেসিফিক আপনার কন্ডিশন লাগে, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ কোনো বাধা পেলে কাজ করতে পারে না। আপনি মাইক্রোওয়েভ কমিউনিকেশনের মধ্যে যদি কোনো একটা দেয়াল তৈরি করে দেন, ও দেয়ালে আটকে যাবে। এটা হচ্ছে মাইক্রোওয়েভের সমস্যা। এই জন্য মাইক্রোওয়েভ এস্টাবলিশ করার জন্য আপনার একটা স্মুথ সরল রৈখিক লাইন দরকার হয়। মনে করেন আপনার আর্থের এই প্রান্তে কোনো একটা পয়েন্ট আছে, আপনার আর্থের এই প্রান্তে আর একটা পয়েন্ট আছে, এই পয়েন্ট থেকে আপনি এই পয়েন্টে কি করবেন, সিগন্যাল পাঠাবেন। তো এর মাঝে কি গাছপালা, বন জঙ্গল, বিল্ডিং অনেক কিছু আছে না? তা আপনি কি করবেন, এগুলোর মধ্যে দিয়ে গেলে তো আপনার মাইক্রোওয়েভটা আটকে যাবে। দ্যাটস ওয়াই আপনি কি করবেন, আপনি হচ্ছে একটা স্যাটেলাইট তৈরি করে দিলেন। মনে করেন এটা হচ্ছে স্যাটেলাইট, ঠিক আছে? তো স্যাটেলাইট থেকে ডিরেক্ট আপনি একটা আপলিঙ্ক ফ্রিকোয়েন্সির মাধ্যমে ডেটাটা আপলোড করে দিলেন, এবং এই স্যাটেলাইটের যে রিসিভারটা সে হচ্ছে একটা ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সির মাধ্যমে সেই ডেটাটা ডাউনলোড করে নিল। ব্যাস হয়ে গেল আপনার টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক। এবং এটাকেই বলা হয় হচ্ছে আপনার সাইট নেটওয়ার্কিং বা সাইট সিগন্যাল। অর্থাৎ আপনি দেখতে পাচ্ছেন তাইলেই যাবে, বাধা থাকলে দেখতে না পেলে ওই সিগন্যাল আর যাবে না। ঠিক আছে, বুঝতে পারছি, খুব সহজে বলছি। জিনিস কিন্তু এত সহজ না ভাই, স্যাটেলাইট কমিউনিকেশন বা এই মাইক্রোওয়েভ কমিউনিকেশন কিন্তু এত সহজ না। এগুলো আমি নিজেও যে খুব ভালো পারবো তা না, বাট আমি বেসিকটা জানি, আমি আপনাদেরকে বলে দিয়েছি, জাস্ট এইটুকুই। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যে অ্যান্টেনার মাধ্যমে এই আপলিঙ্ক এবং ডাউনলিঙ্ক করলেন, সেই অ্যান্টেনার একটা নাম আছে। সেই নামটাই হচ্ছে আপনার ভিস্যাট, ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল বলা হয়, যেটাই এই আগের স্লাইডে আছে। ঠিক আছে, এটা হচ্ছে, এটাকেই বলা হয় হচ্ছে ভূ উপগ্রহ কেন্দ্র, যেটাকে আমরা অ্যান্টেনা বলি। আপনারা কেউ কি 2012 সালে হলিউডে একটা মুভি বের হয়েছিল ব্যাটেল শিপ, পড়ছিলেন? সরি, দেখছিলেন কিনা? ব্যাটেল শিপ দেখার কথা, ওই সময় খুব ফেমাস মুভি ছিল, অনেকেই দেখছে। এক্সট্রা টেরেস্ট্রিয়াল অ্যাটাক বা এলিয়েনের অ্যাটাক নিয়ে একটা মুভি, এটা দেখতে পারেন, বেশ ভালো। তো ওখানেও কিন্তু আপনার এই ভিস্যাটের ব্যবহার দেখানো হয়েছে। পরে ভিস্যাটটা ধ্বংস করার মাধ্যমে ওই সিগন্যাল এস্টাবলিশটা ধ্বংস করা হয়েছিল। যাই হোক, তো এটা থালা আকৃতির অ্যান্টেনার মতো, সোজা বাংলায় অ্যান্টেনা। এগুলাকে ভিস্যাট বলা হয়, যেটা শুধুমাত্র স্যাটেলাইট বা মাইক্রোওয়েভের জন্য ইউজ করা হয়। এই যে দেখেন, ভূপৃষ্ঠতে স্যাটেলাইটের জন্য ভিস্যাট ইউজ করা হয়, এবং এটা বিভিন্ন রকম টপোলজি ইউজ করে, এবং ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাও পারলে এখান থেকে দেওয়া হয়। সো ভিস্যাট কাকে বলে আসলে আমরা সুন্দর করে এই স্লাইডে যা আছে লিখতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে, চলে যাই পরে। রিমোট সেন্সিং। রিমোট সেন্সিং তো বললাম রাডার এইসবের মাধ্যমে তৈরি করা হয়। জিপিএস কাকে বলে ভাই, এইসবে আমি কোনো কথা বলবো না। ব্যান্ডউইথ, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড, প্রিলিতে পড়ছেন, এখানেও আমি কোনো কথা বলবো না। সো ব্যান্ডউইথ নিয়ে প্রশ্ন আসতে পারে, যে ব্যান্ডউইথ কয় রকমের হয়। সো এটা লিখিত পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এসা আপু কি বললেন, আমি পুরাপুরি বুঝি নাই বেসিক আসলে কি, চারটা প্রফের ভাইবে স্যারদের কাছে যাই পারি নাই তাই নাকি বেসিক? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরকম হয়, স্যারদের কাছে যা পারবেন না ওগুলোই নাকি বেসিক হয়ে যায়, এটা আমরাও ফেস করছি। ভাইবাতে গেলে যেটা পারবো না তখনই স্যাররা বলবে আরে এটা পারো না, এটা তো বেসিক, এরকম বলে। এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নাই। আচ্ছা, ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের সুবিধা কি অসুবিধা কি, এগুলো পড়ার ব্যাপার, একটু রিডিং পড়ে নিবেন ভাইয়া। ডেটা ট্রান্সমিশন মেথড আমি বলে ফেলছি ভাইয়া, প্যারালাল সিরিয়াল পরীক্ষায় আসতে পারে। সিরিয়ালের মধ্যে আবার তিন ভাগ ছিল, অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। আমি এগুলো কিন্তু প্রথম স্লাইডেই বলছি। সো কিভাবে লিখবেন লেখাটা এখানে দেওয়া আছে, সো এগুলো আমি আর যাচ্ছি না বা গো থ্রু করছি না। অ্যাসিনক্রোনাসের সুবিধা সুবিধা এখান থেকে পড়বেন, সিনক্রোনাসের সুবিধা সুবিধা বৈশিষ্ট্য এখান থেকে পড়বেন, আইসোক্রোনাসের তাও এখান থেকে পড়বেন। এবার আসি সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। কি কিছু বলতে হবে? রেসপন্স জলদি, আমি ক্লাস শেষ করে দিব, বেশিক্ষণ রাখবো না, আজকে লাস্ট ক্লাস তো, তারপর আপনাদের সাথে কথাবার্তা বলবো। এগুলো পারবেন, এগুলো নিয়ে কথা বলা দরকার হবে না। আচ্ছা, ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট উদাহরণ দিয়েই বলা আছে। এই যে ইউনিকাস্টের আন্ডারে কিন্তু আপনার এই হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স আর ফুল ডুপ্লেক্স সবসময় মনে রাখবেন। ইউনিকাস্টের আন্ডারে হচ্ছে এই তিনটা। ব্রডকাস্ট হচ্ছে এই যে বাংলাদেশের খেলা ব্রডকাস্ট করা হচ্ছে। মাল্টিকাস্ট হচ্ছে আপনার আপনি সবাইকে দিবেন বা তার মধ্যে কিছু ফেভারেবল পার্সনকে দিবেন। যেমন মনে করেন আপনি কোনো একটা গ্রুপ এসএমএস পাঠাবেন, খেয়াল করছেন? আপনার মনে করেন যে কোম্পানিতে চাকরি করেন
সেই কোম্পানির কোনো একটা ইনফরমেশন আপনাকে দেওয়া হলো, তো আপনার কোম্পানিতে যে সকল এমপ্লয়ি কাজ করে তাদের একটা মোবাইলের নাম্বার আছে, সেই নাম্বারে কিন্তু গ্রুপ এসএমএস আসে, বা আপনি গ্রুপ ইমেইল পাঠাচ্ছেন, বা আপনি হচ্ছে ফেসবুকে কোনো কিছু একটা লাইভ করছেন। তো ফেসবুকে লাইভ করলে কি হয় সেটা তো সবার জন্য উন্মুক্ত, সবাই দেখতে পারে। কিন্তু কথা হচ্ছে ওই লাইভটা মনে করেন আপনি কোনো একটা সিক্রেট গ্রুপে করলেন, যেই গ্রুপে আপনার শুধুমাত্র কিছু স্পেসিফিক মেম্বার আছে। সো এটা হচ্ছে মাল্টিকাস্ট, আপনি লাইভ করছেন, ব্রডকাস্ট করছেন, বাট স্পেসিফিক কোনো ইউজারের জন্য। ওকে। হ্যাঁ, আমাদের জুম ক্লাসটাও অবশ্যই। আর জিওকাস্ট হচ্ছে কোনো একটা স্পেসিফিক জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য, সেখানের ওয়েদার ফোরকাস্ট বা কোনো রকমের ইনফরমেশন শেয়ারিং এর জন্য, বাট বা ওই এরিয়ার জন্য যদি কোনো আপনার ইনফরমেশন দেওয়া হয় বা কোনো ব্রডকাস্টিং করা হয়, সেটাকে জিওকাস্ট বলে। যেমন আমাদের কিন্তু চট্টগ্রাম টিভি একটা আছে, এই চট্টগ্রাম টিভি কিন্তু চট্টগ্রামের জন্যই ছিল, ওইখানে একটা স্টেশন থাকবে, আমাদের ঢাকায় একটা স্টেশন থাকবে। ঠিক আছে, এটা ওয়ান কাইন্ড অফ জিওকাস্টের মতো। তার মাধ্যম, কোএক্সিয়াল, টেলিফোন, টুইস্টেড পেয়ার, অপটিক্যাল ফাইবার। আমি এখানে আপনাদেরকে একটু বলবো, প্রিলিমিনারি পরীক্ষায় আমরা কিন্তু এগুলার বিবরণ পড়ি নাই, যে কোনটা কত সাইজের বা কি সুবিধা অসুবিধা। এখন আমরা একটু সুবিধা অসুবিধাটা অ্যাটলিস্ট পড়ে রাখবো ভাইয়া, রিটেন পরীক্ষায় কিন্তু আসতে পারে। বৈশিষ্ট্য, সুবিধা অসুবিধা স্লাইডে আছে, একটু দেখে নিব। ওকে। আর অপটিক্যাল ফাইবার তো ভাই কমন জিনিস, বিজ্ঞানেও পড়ছেন, এখানেও পড়ছেন। আচ্ছা, এবার আসি তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যমের মধ্যে আছে আপনার রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, অলরেডি মাইক্রোওয়েভ বলে ফেলছি, আর ইনফ্রারেড রে। ইনফ্রারেড রে হচ্ছে আপনার বিভিন্ন অবলোহিত রশ্মি, যেমন টিভি রিমোটের সিগন্যাল, এসির রিমোট, এই রিমোট গুলোতে পাওয়া যায়। রেডিও ওয়েভ কোনগুলা? এই যে আমাদের এফএম রেডিও বা রেডিও ওয়েভ, যেটা সব থেকে বড় ফ্রিকোয়েন্সি লেন্থের যে ফ্রিকোয়েন্সি গুলো আছে সেগুলোকে রেডিও ওয়েভ বলা হয়। জাস্ট একটু পরে রাখবো, পরীক্ষা আসলে যেন 1-2 লাইন করে লিখে দিতে পারি। এগুলোর জন্য খুব বেশি লেখার দরকার হয় না, টু দা পয়েন্ট অ্যান্সার করবেন। বিজ্ঞান, কম্পিউটার প্রযুক্তি, ইলেকট্রিক্যাল প্রযুক্তি সবকিছু টু দা পয়েন্ট, অতিরিক্ত লেখার কোনো দরকার নাই। আচ্ছা, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ সবকিছু বললাম। এই দেখেন মাইক্রোওয়েভ বলা আছে যে ডিশ আকৃতির অ্যান্টেনা প্রয়োজন হয়, একই সরল রেখা হবে, বাধা পাইলে ট্রান্সমিট করা যায় না। ইনফ্রারেড একটু দেখে নিবেন। আচ্ছা, ওয়্যারলেস কমিউনিকেশন সিস্টেম, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, কিচ্ছু বলবো, ব্লুটুথ দরকার আছে? আপনারা বলতে বললে আমি বলবো, না দরকার হলে আমি বলবো না। আচ্ছা, ওয়াইম্যাক্সটা কি? একজন ভাই বলেছেন ওয়াইম্যাক্সটা বলতে বলেছেন, ওকে ওয়াইম্যাক্সটা বলছি। খেয়াল করেন, ব্লুটুথ ইউজ করে হচ্ছে একটা স্পেসিফিক আপনার আইট্রিপল স্ট্যান্ডার্ড, তাই না? ওয়াইফাই একটা আইট্রিপল স্ট্যান্ডার্ড ইউজ করে। তো ব্লুটুথ যে আইট্রিপল স্ট্যান্ডার্ড ইউজ করে, সেটা কিন্তু আপনার পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের যে স্ট্যান্ডার্ড, সেটার স্ট্যান্ডার্ডের সমান। আবার দেখেন, ওয়াইফাই যে আইট্রিপল স্ট্যান্ডার্ড ইউজ করে, সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্কের সমান। আর তাহলে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের যে আপনার আইট্রিপল স্ট্যান্ডার্ড আছে, সেটা ইউজ করা হচ্ছে ওয়াইম্যাক্স। তার মানে একটা মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কে আপনি যদি কোনো ওয়্যারলেস কমিউনিকেশন তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনার ওয়াইম্যাক্স ইউজ করতে হবে, অর্থাৎ যেটা হবে অনেক বেশি স্পিড সম্পন্ন এবং বড়সড় এরিয়া কভারেজ করবে। তো বাংলাদেশে প্রথম ওয়াইম্যাক্স নিয়ে এসেছিল হচ্ছে বাংলালায়ন একটা কোম্পানি, যেটা বর্তমানে কাইন্ড অফ অচল, এখন আর চলে না। তো বাংলালায়নের মডেমের মাধ্যমে ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ফুল স্পিড পেতাম। যেমন আপনার ওয়াইফাইতে যে স্পিড ছিল, তার তুলনায় ওয়াইম্যাক্সে প্রায় 10 থেকে 100 গুণ পর্যন্ত স্পিডে তৈরি করা যেত। যেমন ওয়াইম্যাক্স এর স্পিডটা ম্যাক্সিমাম 1 GBs পর্যন্ত হতো। এরকম আরেকটা কোম্পানি ছিল যেটার নাম ছিল কিউবি, QUBEE। এই কিউবি নেটওয়ার্কটা আমরা বুয়েটে পড়ার সময় ইউজ করতাম, এটাও ছিল ওয়াইম্যাক্স। বাট বিভিন্ন কারণে ওয়াইম্যাক্সটা আমাদের দেশে ওভাবে স্ট্যাবলিশ হতে পারেনি এবং হারিয়ে গেছে। এবং সব থেকে অবাক করা বিষয় হচ্ছে, বাংলালায়ন যে কোম্পানিটা, সেটাই কিন্তু প্রথম লং টার্ম ইভলিউশন বা LTE, যেটাকে 4G বলা হয়, সেটা নিয়ে এসেছিল। বাট কেউ তাকে স্মরণ করে না। সবাই এখন বলে রবির 4G, টেলিটকের 4G, গ্রামীণ ফোনের 4G, বাংলালিংকের 4G। বাট ইনিশিয়ালাইজেশনটা কিন্তু LTEর যে ইভলিউশনটা, সেটা বাংলালায়নের মাধ্যমেই হয়েছিল। ঠিক আছে, এই হচ্ছে ওয়াইম্যাক্স। আচ্ছা, গেল। NFC বলছি ভাইয়া, নিয়ার ফিল্ড কমিউনিকেশন। ওই যে বললাম যে আমি নেদারল্যান্ডের এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, ডেবিট ক্রেডিট কার্ড, টোল প্লাজা, বাস ট্রেনের ভাড়া পরিশোধ, এগুলো হচ্ছে খুব ছোট্ট এরিয়া ডিস্টেন্সের মধ্যে এটা হয়। কার্ডটা পাঞ্চ করলেই ইনফরমেশন শেয়ার হয়ে যায়। ঠিক আছে। জিগবিও হচ্ছে ওয়ান কাইন্ড অফ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, যেটার মাধ্যমে হচ্ছে আপনার কাছাকাছি কিছু রেঞ্জে ইনফরমেশন শেয়ার করা যায়, যেটা ব্লুটুথের থেকেও সহজ এবং কম ব্যয়বহুল। জিগবি কিন্তু আমাদের দেশে খুব একটা বেশি যে ইউজ হয় তা না, বাট ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এবং ইউএসএ তে এই জিগবিটা প্রায় ইউজ করা হয়। কোথায় কোথায় ইউজ করা হয়? অটোমেটিক মিটার রিডিং, মেডিকেল ডিভাইসে ডেটা কানেকশন,
ছোট ছোট হোম অটোমেশনের জন্য। যেমন মনে করেন ইউটিউবে বা ফেসবুক ওয়াচে মাঝে মধ্যে কিছু ভিডিও দেখেন না, যে জাপানিজ বা কোনো চাইনিজ ভাষা যেখানে বিভিন্ন টেকনোলজি, যেমন আপনার রান্না করতে বসছে, তেল গরম করতেছে, তারপরে ডিম খুলতেছে, তারপর হচ্ছে ডিম ভাজতেছে, সবজি রান্না করতেছে, সবকিছু টেকনোলজির মাধ্যমে। এরকম কিছু ভিডিও আছে না ইউটিউবে বা ফেসবুক ওয়াচে? কেউ কি দেখছেন? মানে প্রচন্ড টেকনোলজি, ভাত রান্না করছে সেটাও হচ্ছে আপনার টেম্পারেচার সেট করে রেখে দিচ্ছে, টাইম দিয়ে দিচ্ছে, এর মধ্যে হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে হোম অটোমেশন বলা হয়। তো এই হোম অটোমেশনেও কিন্তু জিগবি ইউজ করা হয়, যেখানে যে স্মল ডিস্টেন্সে আপনার কিছু কানেকশন বা নেটওয়ার্ক এস্টাবলিশ করা হয়, যেটার মাধ্যমে এই কমান্ডগুলো দেওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে জিগবির উদাহরণ। আচ্ছা, ওকে। সেলুলার নেটওয়ার্কের বিভিন্ন প্রজন্ম: 1G, 2G, 3G, 4G, 5G। ঠিক আছে, প্রথমে 1G ছিল, তারপরে 2G আসছে, ঠিক আছে, এরপর 3G আসলো বাংলাদেশে, 3G-র পরে কিন্তু 4G আসলো। 3G আমাদের দেশে প্রথম জিপি টেলিটক ইউজ করা শুরু করলো 2012 সালে। এরপর আমরা এখন 4G ইউজ করতেছি কত সালে, 2018 সালে বাংলাদেশে 4G ইউজ করা হয়। এরপরে আসলো 4.5G। ঠিক আছে, এখন আবার অনেকে বলছে 5Gও নাকি আছে। এই সুদীপ্ত ভাই, 5G দিয়েছে কিছু জায়গায়, বাট আমি বিশ্বাস করি না। আমি টেলিটকের নেট ইউজ করি, বা ঢাকা শহরে আমি যখন রোমিং অবস্থায় থাকি, মানে বাসা থেকে অফিস যাওয়ার পথে আমি বিভিন্ন জায়গায় এজ হয়ে যায় আমার নেটওয়ার্কটা, মানে 2G হয়ে যায়। এখন আপনি আমাকে বলেন এই নেটওয়ার্ক দিয়ে আমি কি করব? এই নেটওয়ার্ক নিয়ে আমি কোথায় যাব বলেন? আপনি ঢাকা শহর দিয়ে বের হন না, টেলিটক জিপি পাই কিনা। আগে পদ্মা সেতু পার হতাম হচ্ছে, মানে সেতু তো ছিল না, পদ্মা নদী পার হতাম হচ্ছে আপনার স্পিড বোটে বা লঞ্চে বা ফেরিতে। ওখানে শুধুমাত্র আমি বাংলা লিঙ্কটা একটু দেখতাম, মাঝে মধ্যে 4G বা 3G পেতো, অন্য কোনোগুলাই পাইতো না। আমি বরিশাল থেকে ঢাকায় লঞ্চে যাতায়াত করার সময় রাত সারা রাত আমি নেটওয়ার্ক বিহীন থাকতাম, যদি আমার বাংলা লিঙ্কে নেট না থাকতো। সো ব্যাপারটা হচ্ছে এমন যে, আপনি মনে করেন, বললেন যে আমার কাছে 100 মানুষ আছে, আমি একজন মানুষে 500 টাকা দিয়ে বললাম আমি একে 500 টাকা দান করেছি, বাকিদেরকে কিছু দেন নাই। কিন্তু আপনি ফলো করলেন যে আমি 500 টাকা দান করেছি, কয়জনকে করছেন দেখার বিষয় না, আপনি করেছেন, এটা ফলো করলেন। তো 5G এরকম, আপনি হয়তো কোনো একটা জায়গায় দিচ্ছেন, গুলশান বা হয়তো কোনো একটা বনানী বা কোনো একটা বাড়িধারা বা এই টাইপের ডিপ্লোম্যাটিক জোনে, দিয়ে বললেন বাংলাদেশে 5G লঞ্চ করা হয়েছে। আরে ভাই, বাকি জায়গায় কি হবে? বাংলাদেশের সব জায়গায় কি 3G আছে সেটা আগে বলেন, তারপর না কথা বলবো। সো এই 1G, 2G, 3G, 4G, 5G নিয়ে কথা বলে কোনো লাভ নাই ভাই। পরীক্ষায় আসে ওই বাংলাদেশে কবে চালু করা হয়েছে ওইটা একটু পড়ে রাখেন, এমসিকিউ তো পড়ছিলেন, স্পিড কেমন, এইগুলাই আর কি। আচ্ছা, স্মার্টফোন কাকে বলে? স্মার্টফোন তো জানেনই, পৃথিবীতেও ছিল। আইওএস অ্যাপেলের, অ্যান্ড্রয়েড, ব্ল্যাকবেরি, উইন্ডোজ, 4 রকমের স্মার্টফোন ছিল। পৃথিবীতে পড়ছি ভাই, এখানেও সেম, যদি আসে লিখবেন। জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট পড়ানোর দরকার আছে? প্রিলিমিনারিতেও ছিল। ইয়েস অর নো বলেন। কোনো দরকার নাই ভাইয়া, এগুলো একটু প্রতিষ্ঠাকাল, সদর দপ্তর, প্রতিষ্ঠাতা, এগুলো একটু দেখে রাখবেন। হ্যাঁ, টুইটার এখন এক্স হয়ে গেছে ভাই, ই এক্স না কিন্তু। টুইটার এখন কিন্তু শুধু এক্স, নট ই এক্স। ঠিক আছে, শুধু এক্স। এবার এই ইএক্স দিয়ে না আবার, ওই ইএক্স হচ্ছে অন্য এক্স ভাই, প্রাক্তন। আচ্ছা, ইমেইল কাকে বলে? ইমেইলে কয়টা জায়গা থাকে? ইমেইলে কোন প্রোটোকল ইউজ করা হয়? এগুলো পিলির পড়াশোনা, আমি কিছু বলতেছি না ভাই। ই কমার্স, ই কমার্স নিয়ে কিছু বলতে হবে? এম কমার্স, মোবাইল কমার্স, এফ কমার্স, এগুলো পিলির পড়াশোনা ভাই, আমি এখন এগুলো নিয়ে কিছুই বলতে চাচ্ছি না, শুধু শুধু টাইম ওয়েস্ট। ওকে। ইউআরএল এবং এইচটিএমএল এই দুইটাও পিলিতে ছিল, বাট ইউআরএলটা এখানে একটু গুরুত্ব বহন করে, আমি একটু স্টার মার্ক দিয়ে রাখছি। ইউআরএলটা কি? ইউআরএল এর পুনরূপটা আমরা পড়েছিলাম প্রিলিমিনারিতে, যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। সিডিএমএ এবং জিএসএম টা পড়াতে বলেছেন অধিকারী ভাই, ওকে আমি বলবো, একটু ওয়েট করেন, আমি বলছি। তো ইউনিভার্সাল রিসোর্স লোকেটর শেষ করে নেই। এটা হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইটের অ্যাড্রেস বা পূর্ণাঙ্গ অ্যাড্রেস, তাকে ইউআরএল বলা হয়। মনে করেন আপনি bpsc.gov.bd এই ওয়েবসাইটে যাবেন, তো আপনি যখন বিপিএসসি লিখে সার্চ দেন, অটোমেটিক কিন্তু লেখাটা আপনার এরকম হয়ে যায়, দেখেন, https://www.bpsc.gov.bd, এইটা আপনার ইউআরএল বা ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এই এইচটিটিপিটা হচ্ছে আপনার প্রোটোকল, এস দিয়ে বুঝে সিকিউর লোকেশন, তাই সিকিউর প্রোটোকল, যেটা আপনাকে ডেটা এনক্রিপশনের মাধ্যমে ডেটা হাইজ্যাকিং থেকে রক্ষা করতেছে। আর কোথাও যদি এসটা না থাকে, বুঝবেন এটা হচ্ছে একটা ওপেন
যেখানে যে কেউ আপনার ডেটাটা কিন্তু হাইজ্যাক করতে পারে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন মাঝের যে অংশটা সেটা হচ্ছে আপনার হোস্ট নেম। আপনি বিপিএসসি এর ওয়েবসাইটে যাচ্ছেন, সেটা হচ্ছে আপনার হোস্ট। ঠিক আছে, যেটাকে ডোমেইন বলা হয়। আর এরপরে বিপিএসসি ওয়েবসাইটে গিয়ে আপনি দেখলেন যে বিসিএস লিখিত পরীক্ষার কোনো তারিখ দিয়েছে কিনা, তখন কি হবে, রিটেন এক্সাম এরকম চলে আসবে সার্চ দিলে। ওই যে রিটেন এক্সামে যাচ্ছেন বা রুটিনে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফাইল নেম। সো একটা ইউআরএল এ কয়টা অংশ থাকে যদি পরীক্ষায় আসে, এরকম একটা উদাহরণ দিয়ে ভাগ করে লিখে দিবেন। পারবেন? আচ্ছা, ডিরেক্টরিটা সুদীপ্ত ভাই আমার এই মুহূর্তে পুরোপুরি খেয়াল না, আমি অনেক জায়গায় ডিরেক্টরিটা দেখেছি। আমি একটু, আমাকে দেখতে হবে, সরি ভাই, এই মুহূর্তে বলতে পারছি না, সবকিছু সবসময় মাথায় থাকে না। আচ্ছা, এইচটিএমএল। এইচটিএমএল হচ্ছে আপনার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, যেটা হচ্ছে আপনার কোনো একটা ওয়েবসাইট তৈরির জন্য যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, অর্থাৎ এইচটিটিপি প্রোটোকলের জন্য যে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় সেটা হচ্ছে এইচটিএমএল। ওকে। আচ্ছা, অ্যানিম ভাই বলে দিয়েছেন ডিরেক্টরি হচ্ছে ফাইল নেমের ফুল পাথ। ওকে, তাহলে তো হয়েই গেল। আচ্ছা, চ্যাট জিপিটি যেহেতু রিসেন্টলি খুব ফেমাস, পরীক্ষায় আসতে পারে। তো চ্যাট জিপিটি হচ্ছে একটা ওপেন এআই, যেটার মাধ্যমে কিচ্ছু বলার দরকার নাই, পড়ে ফেলবেন। কিন্তু সীমাবদ্ধতা দেখবেন, সীমাবদ্ধতা হচ্ছে 2021 সালের সেপ্টেম্বরের পর থেকে কোনো ইনফরমেশন সে আপনাকে দিতে পারবে না। আপনি তাকে জিজ্ঞেস করেন যে ওয়ার্ল্ড কাপ 2022-এর সম্পর্কে আমাকে বলেন, ফিফা ওয়ার্ল্ড কাপ, সে বলবে যে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 অনুষ্ঠিত হবে, 2022-এর নভেম্বর এবং ডিসেম্বর 18 তারিখ ফাইনাল হবে। কে জিতছে বলবেন, লিখবেন, দেখবেন যে উত্তর দিচ্ছে হবে। সো চলবে না, এটাই হচ্ছে সীমাবদ্ধতা। আর সাম্প্রতিক কোন ইনফরমেশন তার মধ্যে নাই। ভুল তথ্য প্রদানের অভিযোগ পাওয়া গেছে, হ্যাঁ, এটা নিয়ে একটু কথা বলি। মাঝে মধ্যে ভাই আমি অফিসে যদি একটু মানে মাথা ঠান্ডা করতে চাই, তখন আমি চ্যাট জিপিটি ওপেন করে ওর সাথে কথাবার্তা বলি। যেমন সেদিন আমি তাকে বললাম যে আমাকে 1999 ওয়ার্ল্ড কাপ ফাইনাল সম্পর্কে বলো। সে বললো যে অস্ট্রেলিয়া এন্ড পাকিস্তান প্লেড দ্য ফাইনাল এন্ড অস্ট্রেলিয়া ওন বাই 8 উইকেটস। আমি বললাম যে আর ইউ শিওর? আই নিউ দ্যাট ইংল্যান্ড প্লেড দ্য ফাইনাল। তো দেখি সে ভেবাচাকা খেয়ে গেছে, সে বলছে সরি ফর অ্যান ইনকনভিনিয়েন্স ইন মাই প্রিভিয়াস রেসপন্স, অ্যাকচুয়ালি ইংল্যান্ড প্লেড দ্য ফাইনাল এন্ড অস্ট্রেলিয়া ওন বাই 8 উইকেটস। তখন আমি আবার তারে বেঁচাইলাম যে আর ইউ শিওর ইংল্যান্ড প্লেড দ্য ফাইনাল? তখন সে আবার বলছে ও সরি ফর মাই প্রিভিয়াস কনভারসেশন, অ্যাকচুয়ালি অস্ট্রেলিয়ান পাকিস্তান প্লেড অ্যান্ড পাকিস্তান ওন দ্য ফাইনাল। তার মানে সে কনফিউজড হয়ে গেছে। এরপর আমি বললাম ওকে, ফরগেট দ্যাট। এরপর চলে গেলাম হচ্ছে আপনার 2003-এর ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বললাম। 2003-এর ওয়ার্ল্ড কাপ ফাইনাল একটু বলেন তো কি হয়েছে। তো সে আমাকে বললো অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারাইছে। আমি বললাম যে ইন্ডিয়া কিভাবে, ইন্ডিয়ার টপ স্কোরার কে ছিল? সে বললো ইন্ডিয়ার টপ স্কোরার ছিল সচিন টেন্ডুলকার, যে 52 রান করেছে 64 বল খেলে, এরকম কিছু একটা বলছে। আমি বললাম হোয়াট দ্য হেল। আমি বললাম আর ইউ শিওর? ইউ ড্যাম ইডিয়ট বলে গালি দিছি। মাঝে মধ্যে তার আমি গালি টালি দেই, কিছু মাইন্ড করে না, সরি বলে খালি। তো সে বলতেছে সরি। এরপরে বললো সে 28 বলে 10 রান করছে। আমি বললাম আর ইউ শিওর? এরপরে আবার সে বললো সরি, এবং শেষ পর্যন্ত সে অ্যাকচুয়াল রানটা উল্লেখ করতে পারছে, সে 4 রানে আউট হয়েছে সচিন, এটা বলতে পারছে। সো তার মানে আপনি চাইলে এআই কেও কিন্তু উল্টাপাল্টা বইলা টইলা তারে কনফিউজ করে ভুল ইনফরমেশন সেট করে দিতে পারেন। এবং এখানে চ্যাট জিপিটির আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে বা লিমিটেশন হচ্ছে, আপনি তাকে কিছু ইনফরমেশন শেয়ার করে দিলে সে যেটা জানতো না সে ওটা স্টোর করে রাখে। তো এটার মাধ্যমে আপনি তাকে কিছু ভুল ইনফরমেশনও শেয়ার করে রাখতে পারেন, যেটা হয়তো সে অন্য কাউকে প্রোভাইড করে দিবে অন্য কোনো সময়। সো ডেফিনেটলি এটা কিন্তু একটা ফ্রড ট্যাকটিক্স হতে পারে। সো সাবধান চ্যাট জিপিটি ইউজ করার আগে। অ্যাক্সেস কন্ট্রোলের কথা বলে ফেলছি ভাই, অথেন্টিকেশন অথরাইজেশন। সো অ্যাক্সেস কন্ট্রোলের জন্য অনেক রকম প্রসেস আছে, যেমন আইডি কার্ড, পাসওয়ার্ড, ডিজিটাল সিগনেচার, বায়োমেট্রিক, এক্সেট্রা। ডেটা এনক্রিপশন করার জন্য 4টা প্রসেস আছে বা 4টা পার্ট আছে। যেমন প্রথমে একটা প্লেন টেক্সট থাকে যেটাকে আপনি এনক্রিপ্টেড করবেন। এরপর আপনি একটা এনক্রিপ্ট করে ফেলার পর পাবেন হচ্ছে সাইফার টেক্সট, ওই যে আমি সাইফারিং ডিসাইফারিং বলেছিলাম একদম স্লাইডের শুরুতে। এরপর আপনি ওটাকে সাইফার টেক্সট করার জন্য একটা এনক্রিপশন অ্যালগোরিদম ইউজ করা হয়, এবং এনক্রিপশন অ্যালগোরিদমের জন্য সিকিউরিটি কোড থাকে, যেটাকে পাবলিক কি বা প্রাইভেট কি বলা হয়। এই 4টা অংশ নিয়ে ডেটা এনক্রিপশন তৈরি হয়। সো যদি প্রশ্ন আসে ডেটা এনক্রিপশন কি, বলবেন ডেটা এনক্রিপশন হচ্ছে কোন একটা ডেটাকে সিকিউর করার জন্য কোন একটা অ্যালগোরিদম ইউজ করে এনক্রিপ্টেড করা হয়, তাকেই ডেটা এনক্রিপশন বলা হয়। ডেটা এনক্রিপশনে 4টা অংশ থাকে বলে লিখে দিবেন, 2.5 মার্কের জন্য মোর দ্যান এনাফ। এখন যদি আপনাকে বলে ডেটা এনক্রিপশন আবার কয় রকম, প্রকারভেদ চায়, প্রকারভেদের মধ্যে আবার 2টা পার্ট আছে। সংক্ষেপে বলি, ছবির দিকে তাকান। একটা হচ্ছে সিমেট্রিক, একটা হচ্ছে অ্যাসিমেট্রিক। সিমেট্রিক এনক্রিপশনে একটা কি ব্যবহার করা হয়, ওই কি দিয়ে এনক্রিপশন করা হয়, ওই কি দিয়ে ডিক্রিপশন করা হয়। ঠিক আছে? সো কি হারায় গেলে কিন্তু আপনি শেষ। আর অ্যাসিমেট্রিকের জন্য হচ্ছে
এনক্রিপশনের জন্য আলাদা কি, যেটা হচ্ছে সেন্ডারের কাছে থাকে, আর ডিক্রিপশনের জন্য আলাদা কি, যেটা আপনার রিসিভারের ক্ষেত্রে থাকে। একটাকে বলা হয় প্রাইভেট কি, একটাকে বলা হয় পাবলিক কি। ওকে, পার্থক্য বোঝা গেছে? এটা প্রশ্নে আসলে সুন্দর করে এরকম ছবি দিয়ে ব্যাখ্যা করে দিবেন। এই স্লাইডে কারো কোনো কনফিউশন আছে কিনা? ক্লিয়ার? ওকে, আচ্ছা, ক্লাউড কম্পিউটিং পড়েছিলেন প্রিলিমিনারিতে? ক্লাউড কম্পিউটিং, আচ্ছা সবাই পড়েছিলেন। ক্লাউড কম্পিউটিং তিনটা ভাবে কাজ করে, মনে আছে? IaaS, PaaS, SaaS। অর্থাৎ সে ইনফ্রাস্ট্রাকচার ভাড়া দেয়, সে প্ল্যাটফর্ম ভাড়া দেয়, সে সফটওয়্যারও ভাড়া দিতে পারে। অর্থাৎ তিন ভাবে ক্লাউড কম্পিউটিং কাজ করে। সো ওই সময় হয়তো তিনটা পড়লে হয়ে গেছে, এমসিকিউ তো মাঝে মধ্যে আসছে এই প্রশ্নটা। বাট যদি লিখিত পরীক্ষায় আসে ক্লাউড কম্পিউটিং কি, ক্লাউড কম্পিউটিং এর তিনটা প্ল্যাটফর্ম বা তিনটা সেবা সম্পর্কে বলো, তখন কিভাবে লিখবেন? এই স্লাইডটা লিখবেন, ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখি। ক্লাউড কম্পিউটিং সুবিধা অসুবিধা এখানে আছে, পড়তে পারেন। আচ্ছা, IPv4 এবং IPv6 এই দুইটা ভার্সন নিয়ে আমরা পড়েছিলাম। আমরা প্রিলিতে পড়তাম হচ্ছে IPv4 এ কয়টা বিট থাকে, 32টা, আর IPv6 এ থাকে 128টা। তো মানে অ্যাড্রেস আর কি। আর বিট সেগমেন্ট থাকে হচ্ছে 8টা, মানে 2^8, আর এটা হচ্ছে 2^16। সো 2^8 বলতে হয় হচ্ছে আপনার, মানে 2^8 - 1 এক্স্যাক্টলি, 16 - 1, এটা করলে আসে 255, 0 থেকে 255 পর্যন্ত। ওকে, আর সর্বমোট আইপি দেওয়া যায় হচ্ছে 32টা বিট আছে, 2^32 দিয়ে এত সংখ্যক আইপি আপনি চাইলে তৈরি করতে পারবেন। প্রথম দিকে IPv4 ইউজ করা হতো, বা দিনে দিনে মানুষ বেড়েছে, নেটওয়ার্ক এস্টাবলিশমেন্ট বেড়েছে, আইপি অ্যাড্রেসের সংখ্যাও বেড়েছে, কারণ ইউজার প্রচুর হয়ে গেছে। পরবর্তীতে IPv6 ইউজ করা হচ্ছে, যেখানে অ্যাড্রেস ফরম্যাটটা হেক্সাডেসিমালে ইউজ করা হয়। এখানে আপনার বিট বা সেগমেন্ট হচ্ছে 16টা, টোটাল অ্যাড্রেস হয় হচ্ছে বা আইপি হয় হচ্ছে 128টা বিটের মাধ্যমে 2^128, মানে অনেক পরিমাণ। সো আপনাকে যদি বলে IPv4 এবং IPv6 এর পার্থক্য করেন, এই স্লাইডটাই হচ্ছে আপনার পার্থক্য। ঠিক আছে, ডান। ক্লাস নিয়ে কথা বলছি না ভাইয়া, ক্লাস বুঝাতে গেলে অনেক কিছু বলতে হবে, তাহলে তো ভাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ যেতে হবে। এগুলো অনেকেই বুঝবেন না, মাথার উপর দিয়ে যাবে, সো আমি যাচ্ছিও না। শুধু জানেন যে IPv4 এ 5টা ক্লাস আছে, আর IPv4 এর ক্লাস হচ্ছে ওখান থেকেই পাওয়া হয়েছে এবং বিভিন্ন মডিফাই করে ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা ওকে। আচ্ছা, ডোমেইন নেম কি? ডোমেইন নেম হচ্ছে, মনে করেন আইপি অ্যাড্রেস দেওয়া হলো একটা কোনো কিছুর, সাপোজ 192.168.24.001। এখন কথা হচ্ছে এই আইপি অ্যাড্রেস দিয়ে বুঝবেন কেমনে এটা কোন কোম্পানির আইপি অ্যাড্রেস, না কোন প্রতিষ্ঠানের আইপি অ্যাড্রেস, না কোন ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস? সো মনে করেন facebook.com এর কিন্তু একটা আইপি অ্যাড্রেস আছে। সো ওই আইপি অ্যাড্রেস এর এগেইনস্টে যে নাম দিয়ে ওই আইপি অ্যাড্রেসটাকে স্ট্যাবলিশ করা হয় সেটাকেই বলা হয় হচ্ছে আপনার ডোমেইন নেম। ঠিক আছে, এই ডোমেইন নেম দুই রকম হতে পারে, যেমন একটা হচ্ছে জেনেরিক ডোমেইন, একটা হচ্ছে কান্ট্রি ডোমেইন। কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেটা কান্ট্রি ভিত্তিক, যেমন কোন কোন ক্ষেত্রে দেখবেন যে something.bd, যেমন টেলিটক.bd.com, তার মানে সেটা হচ্ছে বিডি কান্ট্রির জন্য। এই ওয়েবসাইট বা এই ডোমেইন নেমটা আপনি বাইরের কোনো কান্ট্রিতে গেলে পাবেন না। আপনি আবার মনে করেন কোনো কোনো জায়গায় দেখবেন something.uk বা something.nl, মানে নেদারল্যান্ড, এরকম অনেক অ্যাড্রেস আছে, এগুলোকে বলা হয়েছে কান্ট্রি ডোমেইন। আর কিছু হচ্ছে জেনেরিক ডোমেইন, যেটা সবকিছুর জন্য অ্যাপ্লিকেবল। সো ডোমেইন নেম যদি পরীক্ষায় আসে ইনশাল্লাহ আমরা অ্যান্সার করতে পারবো। ওকে, আসেন কিছু। ORG হচ্ছে আপনার অর্গানাইজেশন ডোমেইন, ORG দিয়ে অর্গানাইজেশন বোঝাইতে হয়। আর .com মানে হচ্ছে কোম্পানি। ওকে, ডান। প্রিভিয়াস কোশ্চেন যা যা আছে এই কোশ্চেন গুলা সবগুলোই পড়ানো হয়েছে, কোনো কিছু বাকি নাই। যেমন স্যাটেলাইটের বর্ণনা, তারপর কম্পিউটার ট্রান্সমিশন মিডিয়া, ই কমার্স, ল্যান্ড টপোলজি, তারপরে কম্পিউটার ইনফরমেশনে ব্যান্ডউইথ কি, ন্যারো ব্যান্ডউইথ, ISP, সব পড়ানো হয়েছে, কোনো কিছু বাদ নাই। TCP IP প্রোটোকল, বঙ্গবন্ধু 1 স্যাটেলাইট, ই কমার্স, এফ কমার্স, রাউটার সুইচ, TCP IP সুইট, কম্পিউটার রাউটারের কাজ কি, মোটামুটি সব বলা হয়েছে। দেখেন এখানে কিছু প্রশ্ন আছে। হ্যাঁ তুষার ভাই, ORGর পরে .bd.uk থাকতে পারে। এই তো সার্চ ইঞ্জিন কাকে বলে, এগুলো কিছু পুরনো প্রশ্ন, এত পুরোনো দিকে যাওয়ার দরকার নাই। মোটামুটি আজকে এই পর্যন্তই, পুরোনো জিনিসপত্র সব রিমাইন্ড করছি।
সো একটু তাড়াতাড়ি শেষ করলাম, একটু তাড়াতাড়িও গেছি, অনেক কিছু হয়তো বলি নাই, আপনাদের পড়ার জন্য রেখে দিয়েছি। বাট আই হোপ ভাইয়া সমস্যা হওয়ার কথা না, যেহেতু প্রিলির জিনিস তাই একটু স্কিপ করেছি। বাট ও আচ্ছা, সিডিএমএ এবং জিএসপি, থ্যাংক ইউ ভাইয়া, সিডিএমএ জিএসপি একটু বলে নিই, জাস্ট এ মিনিট, একটা স্লাইড এড করে নিই। মেমোরি ল্যাটেন্সি টাইমটা আমার যতদূর মনে আছে ভাইয়া, কোনো একটা মেমোরি থেকে ডেটা ট্রান্সফারের জন্য যে পরিমাণ টাইমটা লাগে, বা যে আপনার অ্যাক্সেস টাইমটা বোঝানো হয়, সেটাকে অনেক ক্ষেত্রে মেমোরি ল্যাটেন্সি টাইম বলে। বাট তারপর একটু গুগল সার্চ দিয়ে দেখে, আমার মনে হয় ভুল হতে পারে, এই মুহূর্তে আমার মনে নাই একটু, ঠিক আছে। মেবি স্পিডটাই, হ্যাঁ সুজিত ভাই স্পিডের কথা বলেছেন, অ্যাক্সেস স্পিড বা অ্যাক্সেস টাইম যেটা। আচ্ছা, সিডিএম এবং জিএসএম এটার কথা বলি। শোনেন, এই যে মোবাইল কমিউনিকেশন টেকনোলজি ইউজ করা হয়, সেই কমিউনিকেশন টেকনোলজির জন্য আপনার মেইনলি মাল্টিপ্লেক্সিং ইউজ করা হয়। মাল্টিপ্লেক্সিং এবং ডিমাল্টিপ্লেক্সিং এটা একটা ইঞ্জিনিয়ারিং ব্যাপার স্যাপার। তো এই মাল্টিপ্লেক্সিং কয়েক রকমের আছে। একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং, যেটাকে এফডিএম বলে। একটা হচ্ছে আপনার টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। আর এগুলাকে যদি কোনো কারণে মানে এই টেকনোলজি ইউজ করে কোনো অ্যাক্সেস করা হয়, তখন এটাকে বলা হয় এফডিএমএ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ঠিক আছে। তো এই এফডিএমএ টিডিএমএ, এই এফডিএমএ তে যেটা করা হয় হচ্ছে ফ্রিকোয়েন্সির ভিত্তিতে ছোট ছোট ব্লকে ভাগ করা হয়, আর টিডিএমএ হচ্ছে টাইম স্লটে ভাগ করা হয়। তো এই প্রযুক্তি দুইটা ইউজ করা হয় হচ্ছে আপনার জিএসএম, জেনারেল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, ঠিক আছে। এইটা হচ্ছে 1G 2G তে এইগুলো ইউজ করা হতো। নর্মাল জিএসএম টেকনোলজিতে এই ফ্রিকোয়েন্সি ডিভিশন করা হয় এবং টাইম ডিভিশন করা হয়। অন্যদিকে আপনার জিএসএম বাদ দিয়ে আরেকটা টেকনোলজি আছে, যেটাকে বলা হয় হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, যেখানে ছোট ছোট বাইনারি কোডের মাধ্যমে আপনার ব্লক তৈরি করা হয়, যে ব্লকে মাধ্যমে ইনফরমেশন গুলো শেয়ার করা হয় বা মাল্টিপ্লেক্সিংটা করা হয়। তো এই টেকনোলজি হচ্ছে সম্পূর্ণ আলাদা, আর এই টেকনোলজি সম্পূর্ণ আলাদা। তো এই এফডিএম টিডিএম এবং জিএসএম ইউজ করতে হচ্ছে আপনার কিছু ফোন যেগুলো আমরা বর্তমানে ইউজ করি, যেমন হচ্ছে আপনার টেলিটক, তারপর হচ্ছে গ্রামীণ ফোন, বাংলালিংক, এরা হচ্ছে জিএসএম টেকনোলজি ইউজ করা হয়, জিএসএম 1900 এই টাইপের, ঠিক আছে, যেখানে ফ্রিকোয়েন্সি এবং টাইম ডোমেনে স্লট ভাগ করা থাকে। কিন্তু এগুলোর কিছু প্রবলেম আছে। এর প্রবলেমটা হচ্ছে আপনার রেডিয়েশন টেডিয়েশন আছে, কিছু প্রবলেম হয়, এবং আপনি টাওয়ারের কাছাকাছি বসবাস করলে বা দীর্ঘ সময় ফোন ইউজ করলে রেডিয়েশনের প্রবলেমটা থাকে, ঠিক আছে। এটা হচ্ছে জিএসএম এর একটা প্রবলেম। অন্যদিকে সিডিএম এর টেকনোলজি ইউজ করতো বাংলাদেশে শুধুমাত্র একটা প্রতিষ্ঠান, সেটা হচ্ছে সিটিসেল। সিটিসেলের জিনিসটা সুবিধাটা হচ্ছে এখানে কোনো রেডিয়েশন নাই, আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন, এবং আপনার এটাকে বলা হয় হচ্ছে গ্রিন ফোন। কিন্তু গ্রিন ফোন হলেও এটার একটা প্রবলেম ছিল, ইকো ফ্রেন্ডলি হোক সমস্যা, তাতে কি হয়েছে, সিটিসেলের যে সিমটা সেটা শুধুমাত্র আপনার সিটিসেলের যে হ্যান্ডসেট, সেই হ্যান্ডসেটে ইউজ করা যেত, অর্থাৎ রোমিং সিস্টেমটা থাকতো না, রোমিং করা যেত না, অন্য কোনো স্লটে বা অন্য কোনো ফোনে আপনি এই সিটিসেলের সিম ইউজ করতে পারতেন না। কিন্তু খেয়াল করে দেখবেন, সিটিসেলের জন্য আপনি যদি সিটিসেল সিম কিনতেন, ওই স্পেসিফিক ফোন কিনতে হতো, যেটাকে জেড টি বলা হতো, সিটিসেল জেড টি, ঠিক আছে। মনে আছে কেউ কি ইউজ করেছেন জেড টি? আপনি ইউজ না করলেও হয়তো আপনার বাসায় বাবা বা মা বা কোনো আত্মীয় স্বজন ইউজ করেছেন। হ্যাঁ, হাওয়াই বলতো বা হুয়াই বলতো, ঠিক আছে। তো এই জেটটি বা হাওয়াই সেট ইউজ করা হতো শুধুমাত্র সিডিএম টেকনোলজি, এবং শুধুমাত্র সিডিসেল এই টেকনোলজিটা ইউজ করতো। এখন বর্তমানে আর হয় না, এই যেহেতু এখন প্রচন্ড আকারের রোমিং সিস্টেম স্ট্যাবলিশ হয়ে গেছে, আমাদের রোমিং দরকার হয়, ডেটা ট্রান্সমিশনটা অনেক স্মুথ হয়ে গেছে আগের থেকে, সিডিএম এ সেটা করতে পারছে না। তো আমরা ধীরে ধীরে গ্রিন টেকনোলজির ফোনটাকে বাদ দিয়ে চলে গেলাম হচ্ছে রেডিয়েশন যুক্ত জিএসএম এর ইভলিউশনে। এই হচ্ছে আপনার জিএসএম এবং সিডিএম এর মধ্যে পার্থক্য। বুঝতে পারছেন অধিকারী ভাই? ক্লিয়ার? আচ্ছা, তো ঠিক আছে, লাস্ট ক্লাস ছিল আজকে মনে হয়, ইনফরমেশন টেকনোলজি অনেক কথাবার্তা বললাম। তো এখন আপনাদের জন্য কথাবার্তা বলার স্লট ওপেন করে দিলাম, হ্যান্ড রেজ করতে পারেন, কোনো কথা বলতে যদি চান, আমার সাথে কোনো কিছু শেয়ার করতে চান, যা মনে চান বলতে পারেন। আচ্ছা, কিছু প্রশ্ন পাইছি, সোশ্যাল মিডিয়াগুলো মান্থলি চার্জ ধরলে আপনার ওপিনিয়ন্স কি? আমার ওপিনিয়ন্স হচ্ছে অ্যাটলিস্ট ফেসবুকে মান্থলি চার্জ রাখা উচিত, কারণ ফেসবুকে যেসব জিনিসপত্র হয় ভাই, তাহলে কিছু মানে সাইকো, ম্যানিয়াক এই টাইপের ইউজার কমে যাবে, ঠিক ঠিক আছে। শুধু ফেসবুক না, টুইটার, ইনস্টাগ্রাম সবগুলাতেই। আব্দুর রহিম ভাই বলেছেন ইলেকট্রনিক্স ক্লাসগুলো অনেক কঠিন ছিল, কিন্তু রিক্যাপ করে দেখলাম সর্বোচ্চ সহজ করে পড়ানোর চেষ্টা করেছেন। আচ্ছা হ্যাঁ ভাই, আপনাদের লেকচার 3 এন্ড লেকচার 4 এই দুইটা জিনিস কিন্তু অনেক কঠিন ছিল। আমি নিজেই খুব ডিফিকাল্টি ফেস করি লেকচার 3 এবং লেকচার 4 যখন আমাকে পড়াতে বলে।
ঠিক আছে। আমি এই দুই মানে রিটেনে আমার কোনো ক্লাসে কোনো প্রবলেম হয় না, বাট লেকচার 3 এবং লেকচার 4 যখন আপনাদের ক্লাস নেই, আজকে যে লাস্ট ক্লাস, অনেস্ট ওপিনিয়ন শেয়ার করতেই পারি। ডেফিনেটলি ভাই আপনার এই লেকচার 3 এবং লেকচার 4 এর জন্য আমাকে আলাদা করে পড়াশোনা করতে হয়। আমি অন্য ক্লাসগুলোতে হয়তো ওরকম আহামরি কোনো পড়াশোনা না করলেও আমার চলে যায়, কিন্তু লেকচার 3 আর লেকচার 4 অর্থাৎ ইলেকট্রিক্যাল টেকনোলজি এবং ইলেকট্রনিক্স টেকনোলজি, ফেজর ডায়াগ্রাম, তারপর হচ্ছে আপনার ইলেকট্রিক্যাল যে ফ্যারাডের ইন্ডাকশন, ম্যাগনেটিজম, এই টাইপের জিনিসগুলো আমি আপনাদেরকে কতটা সহজ করে বোঝানো যায় সেটার জন্য আমি নিজে আগে পড়ি, পড়ার পরে আমি নিজে নিজে নিজেকে বলি যে এটা কিভাবে হলো। এরপরে চেষ্টা করি যে কোনটা আপনাদেরকে বললে আপনারা ইজিলি নিতে পারবেন। সো ডেফিনেটলি লেকচার 3 এন্ড লেকচার 4 আমার জন্য একটু মানে কষ্টকর একটা অভিজ্ঞতা, বাট চেষ্টা করেছি ইজি করার জন্য। বাট আমি জানি যে এখানে ম্যাক্সিমামই নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড, এবং ডেফিনেটলি আপনি যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ডেরও হন, তারপরও ইঞ্জিনিয়ারিং পড়াশোনা না করলে এই অংশগুলো পড়া একটু কঠিন। বাট আমি চেষ্টা করেছি সবকিছু কভার করার জন্য। আমি চাইলে অনেক কিছু স্কিপ করে দিতে পারতাম। যেমন আমি কিন্তু আপনাদেরকে পড়িয়েছি, গ্যালভান ট্যানজেন্ট গ্যালভানোমিটার পড়িয়েছি, সেটার ছবি এঁকেছি, ডায়াগ্রাম আঁকিয়েছি, তারপর ইকুয়েশন দিয়ে ব্যাখ্যা করে দিয়েছি। আমি আপনাদেরকে কোন একটা চুম্বকের মধ্যে কোনো একটা টর্ক কিভাবে কাজ করে সেটা পড়িয়েছি। তো এগুলো কিন্তু হয়তো পরীক্ষায় আসে না, কিন্তু কোনো কারণে পরীক্ষা আসতেও পারে। তো এই জন্য আমি চেষ্টা করে দিয়েছি যেন আপনারা দেখতে পারেন। তারপর হচ্ছে আপনার হিস্টেরিসিস লুপ আমি মনে হয় 43-তে রিটেন ক্লাসটাতে পড়িয়েছিলাম। অনেকে বলেছিলেন ভাই এটা দরকার নাই, বাট এটা কিন্তু 43-তে মনে হয় এসেছিল না, 44-এ যেন, আমার খেয়াল নাই। সো এই যে ভাই ব্যাপারগুলো দেখেন যে কোনো না কোনো সময় হয়তো একটা জিনিস কাজে লেগে যেতে পারে। সো কখন লাগবে আপনি জানেন না। সো রিক্যাপ ভিডিওগুলো এখন দেখেন, দেখে দেখে যেখানে যেখানে সমস্যা আছে ভাই একটু পড়বেন। ঠিক আছে। আচ্ছা, আব্দুল রহিম ভাইয়ের প্রশ্নটা হচ্ছে কিভাবে পড়লে টপিকগুলো সহজ হবে অন্যকে বুঝাতে পারবেন আমার মতো। আচ্ছা ঠিক আছে, আমার মতো বুঝানোর দরকার নাই ভাই, আপনি আপনার মতো করে বুঝান। যেটা করতে পারেন, আপনি হয়তো একটা গ্রুপ করতে পারেন 2-3টা ফ্রেন্ড মিলে, এবং একে অন্যকে টপিকগুলো বুঝাতে পারেন। মনে করেন আপনি যা বুঝেছেন সেটা আপনি অন্যের সাথে শেয়ার করলেন। শেয়ার করার পর সে আবার আপনাকে ওইটা হয়তো কোন তার কারণে তার কাছে মনে হলো ওটা হয়তো এতটা ইজি হয়নি, সে হয়তো আর একটু ইজি করে আপনাকে বুঝাতে পারবে। সো এই জিনিসগুলো গ্রুপিং এর মধ্যে শেয়ার করেন, তাহলে দেখবেন ইজি হয়ে গেছে। আচ্ছা, মহিমিন ভাই বলেছেন ফাইনাল পরীক্ষাতে একটা পরীক্ষা দেওয়ার পর পরের দিনের পরীক্ষা পর্যন্ত সময়টা কিভাবে কাজে লাগাতেন। আচ্ছা, আমাদের সময় সকাল বিকাল পরীক্ষা হয়েছে ভাই 38-এ। সো সকালবেলা এরকম হয়েছে, আমি আন্তর্জাতিক পরীক্ষা দিয়েছি, বিকালবেলা দিয়েছি আপনার ম্যাথমেটিক্স, এর পরের দিন সকালবেলা বিজ্ঞান, বিকালবেলা মানসিক দক্ষতা। তো যেটা করছি, চিল করছি ভাই। প্রথমেই গিয়ে হচ্ছে যে সূত্রগুলা ছিল সূত্রগুলা পড়ছি ম্যাথের জন্য। ইন্টারন্যাশনালে শুধুমাত্র ভাইয়া কনসেপচুয়ালি কয়েকটা থিওরি পড়ছি, আর ম্যাপ গুলা দেখছি, আর কিচ্ছু না। লিটারেলি ভাই আর কিচ্ছু না, লিটারেলি কিচ্ছু না, জিরো। কারণ কি, বাকি জিনিসগুলো আমি লিখতে পারবো, কিন্তু আমার ডেটা প্রয়োজন হবে। সো থিওরি গুলো ভালো করে দেখতে হয় অংশটুকু। আর এম্পেরিক্যাল প্রবলেম সলভিং এর জন্য ফরম্যাট তো জানাই আছে, প্রবলেম সলভিং এর ফরম্যাটটা তো জানেন ভাই, ওই এক ফরম্যাটে সব ছেড়ে দিবেন। আপনাদেরকে তো আমি 5টা টাইপের প্রবলেম সলভিং সলভ করে দেখিয়েছি। তো ওই ফরম্যাটটা মনে থাকলে বাকিগুলো ওই ফরম্যাটের মধ্যে ফেলে দিবেন। আর এম্পেরিক্যালের জন্য যেটা করবেন সেটা হচ্ছে ম্যাপগুলো একটু আঁকতে হয়, ম্যাপগুলো দেখবেন আর কিছু ডেটা মনে রাখবেন। এই গেল আন্তর্জাতিকের ব্যাপার স্যাপার। বাংলা পড়তে গেলে আপনার বাংলাতে সব পড়ার দরকার নাই, বাংলায় পড়বেন হচ্ছে সাহিত্য পাঠটা পড়বেন আর গ্রামারটা একটু দেখবেন। বাকিগুলো আল্লাহ আল্লাহ ভরসা। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে একটু হয়তো আপনার কয়েকটা গ্রন্থ সমালোচনা যেগুলো একটু ইম্পর্টেন্ট হতে পারে সেগুলো চোখ বুলিয়ে যাবেন। আর রচনার জন্য তো আপনার নিশ্চয়ই ডেটা বা চার্ট গুলো নোট করা আছে, ওই নোটটা একবার চোখ বুলাবেন সকালে যাওয়ার আগে বা সকালবেলা একদম ভোরে উঠে। এইটা এটা করেছিলাম যতদূর মনে পড়ে। আর কি আছে, ম্যাথের জন্য শুধু সূত্র দেখছি, দুই একটা ম্যাথ করছি হাতে যতদূর মনে পড়ে, যেটা একটু বা জ্যামিতি দুই একটা করছিলাম। মানসিক দক্ষতা কিচ্ছু করি নাই। বিজ্ঞানের ক্ষেত্রে যেটা করছি, যত দ্রুত পারছি একবার গো থ্রু করছি, মানে চোখ বুলাই গেছি। আমি মনে হয় বিজ্ঞানে 3 ঘন্টা সময় নিয়ে পড়ছিলাম, 2 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার সাধারণ বিজ্ঞান পার্টটা চোখ বুলাই গেছি, যে এর মধ্যে যা পারবো তাই। আর আধা ঘন্টা করে কম্পিউটার আর ইলেকট্রনিক্সটা শেষ করছি, যেহেতু কম্পিউটারটা ম্যাক্সিমাম পুরনো পড়াশোনা, খুব বেশি সময় দিতে হয় না। তো এইভাবে কাজে লাগান ভাই, কারণ আসলে পরীক্ষার আগের রাতে খুব একটা পড়া হয় না ডেফিনেটলি। আইসিটি ভালো করার নিনজা টেকনিক হচ্ছে ভাই, প্রিলিমিনারির ভালো বেসিকটা আপনাকে এখানে কাজে লাগাবে বা কাজে হেল্প করবে। এখন কথা হচ্ছে যদি আইসিটির প্রশ্ন এমন হয় 40 বিসিএস এর মতো, আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং দিয়ে ভরায় ফেললো, কেউ কিচ্ছু পারে না, তাহলে তো ভাই কিচ্ছু করার নাই, অসহায় আত্মসমর্পণ ছাড়া কোনো উপায় নেই। আর যদি ভালো আপনার পড়াশোনা থাকে, প্রিভিয়াস এর কোশ্চেনগুলো একটু দেখে রাখবেন, ওখান থেকে অনেক সময় রিপিট হয়, তাহলে 10টার মধ্যে মিনিমাম 8টা প্রশ্ন ইনশাল্লাহ আপনি পারবেন মিনিমাম, এটা বলে রাখা যায়। ফেসবুক টুইটার এগুলো রিটেন আসতে পারে কিনা, হ্যাঁ আসতে পারে, বলতে পারে যে কয়েকটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের উদাহরণ দিন, তখন আপনার হয়তো লিখতে হবে। আচ্ছা, স্বাধীনতার সংজ্ঞা পড়াতে বলেন ভাই সরকার। আচ্ছা ওকে। প্রশ্ন হয়ে গেছে কিনা ভাই, আমার মনে হয় প্রশ্ন এখনো হয় নাই। রিটেনের ডেটটা দিয়ে হয়তো প্রশ্ন করতে বসছে, বা হয়তো কোনো কোনো পার্টের প্রশ্ন করা হয়েছে, এটা হতে পারে, আমি এখনো শিওর না ভাই।
আইসিটি 10-11 আমি নিলে ভালো ছিল। আচ্ছা যাই হোক, এবার তো আমার না আপু, নিয়েছি তো কিছু একটা, তাই না? যাই হোক, প্রবলেম সলভিং এ কূটনীতিক হিসেবে উল্লেখ না করে দিলে উপরে মাস্টেড কি দিবেন? কূটনীতিক হিসেবে উল্লেখ না করে দিলে আপনাকে যদি বলা হয় সরকারের জন্য, সরকারের একজন কর্মকর্তা বলতে পারে, একজন কূটনীতিক বলতে পারে। শুধু সরকারের কর্মকর্তা বললে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লিখবেন, আমি ক্লাসে বলেছিলাম। আর কূটনীতিক হিসেবে বললে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নিচে লিখবেন পররাষ্ট্র মন্ত্রণালয়। আচ্ছা, ওকে। কারো কি কোনো কথা বলার ইচ্ছা আছে? সবাই শুধু চ্যাট বক্সে কোশ্চেন করে আমার কথা শুনতেছেন। কি ইচ্ছা হয় না একটু কথা বলি? নাকি বাংলাদেশের খেলা হচ্ছে? আমি জানি না, বৃষ্টি যা পড়ছে খেলা তো হওয়ার কথা না। নীতিপত্রে সিগনেচার দেওয়ার দরকার নাই এশা আপু, আমি বলেছি সিগনেচারটা কিন্তু কোনোভাবেই ম্যান্ডেটরি কিছু না, সিগনেচার না দিলেও চলবে। দ্যাটস দ্য স্পিরিট নাহাল ভাই। ইনশাল্লাহ আপনারা সবাই ক্যাডার হন, সেই দোয়াই থাকবে। অধিকারী ভাই সরি, দেখাতে পারছি না আমাকে। সরি, নেক্সট কোনো দিন ইনশাল্লাহ, বা যদি বেঁচে থাকি আর কি। দীপ্র ভাই এটা কি বললেন আবার, কোত্থেকে কোথায় চলে গেলেন? হোয়াট এভার, জিততেও পারে নাও জিততে পারে, আর ইনশাল্লাহ টাল্লাহ বইলে এত দোয়া করতেছেন। যাই হোক, আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন, আর কারো কোনো কথা? সুজিত ভাই আপনারাও ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য অবশ্যই। আচ্ছা, খেলা মনে হয় অ্যাবান্ডন হয়ে গেছে। বাংলাদেশের এটা জেতার চান্স ছিল আজকে মনে হচ্ছে, কারণ খুবই ড্যাম পিচ ছিল। বাংলাদেশ খেলে টেলে দিতে পারতো, বাট হলো না আর কি। যাই হোক, তাহলে আর কি, ঠিক আছে, সবার জন্য দোয়া থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবেন। এবং এই 2 মাস একটু ভালো করে পড়াশোনা করেন, রিভিউ করেন, যেখানে যেখানে গ্যাপ থাকবে সেই অংশগুলা ক্লিয়ার করেন, কারণ এখনই সময়, অনেক সময় পাইছেন কিন্তু ভাই। নর্মালি পিএসসি কিন্তু 2 মাস আগে পরীক্ষার ডেট নর্মালি দেয় না, আপনাদেরকে দিয়ে দিচ্ছে, মানে আপনি 2 মাস আগেই জানতেছেন যে পরীক্ষাটা ওই সময় হবে। সো ভালোভাবে পড়তে থাকেন। দ্বিতীয় বলেছেন বিজ্ঞানে কিছু কোশ্চেনের ছবি হয়তো ম্যান্ডেটরি না, বাট আপনি পারেন এবং দিতে দিতে পারেন, সেক্ষেত্রে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই ভাইয়া। জায়গা রাখতে পারেন, কোনো অসুবিধা নাই, বাট জায়গা রাখলে সেই জায়গাটা যেন ফিল আপ হয়, শুধু ফাঁকা রেখে যেয়েন না। ওকে, আচ্ছা, ওকে, সবাই ভালো থাকবেন। হ্যাঁ এসে আপু আপনারাও ভালো থাকবেন, অধিকারী ভাই অবশ্যই দোয়া করবো, আপনিও দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, তাইলে শুভরাত্রি, বিদায় নিচ্ছি, সবার জন্য শুভকামনা, আসসালামু আলাইকুম।